কোন ছেলে মানুষ যেন এভাবে কোন মেয়ের জীবন নষ্ট না করে। আর আমার স্বামীর কাছে আমি এতটুকুই অনুরোধ করি, আমি ওরে এখনো ভালোবাসি। ওর জন্য আমি ওর অভিশাপ করেছি, একটাই আমার ইচ্ছা, তুমি আমার পরে কোনো দ্বিতীয় মেয়ের জীবন আর নষ্ট করো না। ওর কাছে আমার অনুরোধ, ও যেন কোনো মেয়ের জীবন নিয়ে এভাবে আর ছিনিমিনি না খেলে। আপনার নামটা একটু বলবেন? মুক্তা। ওকে, একটু যদি আমাদেরকে বেসিক জিনিসগুলো একটু বলতেন, লাইক আপনার বয়সটা কত, আপনি কোথায় থাকছেন? আমার বয়স 25 বছর, আমি থাকছি গাজীপুর 27। 25 বছর বয়স আপনার। হ্যাঁ। ফাইন। হ্যালো 8920 কবে থেকে শুনছেন? 2 বছর 7 মাস হচ্ছে আমি শুনছি। বাবা, এমন কোন জীবনের গল্প আছে যেটা আপনার মনে অনেক বেশি দাগ কেটেছে? হ্যাঁ, অনেক অনেক জীবনের গল্প আছে, যেটা সে ইন্ডিয়াতে নিয়ে দেয়, সে বিক্রি করে দেয়। তার একটা বাচ্চা থাকে, সে পিঠা খাইতে খাইতে হারায় যায়। রাইট, এই গল্পটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। রাইট। আজকে আপনার জীবনের গল্প থেকে আমরা কি পাবো আমরা জানি না, তো আমরা জীবনের গল্পটা শুরু করতে চাই। আপনি কোথা থেকে শুরু করবেন? আমি ছোট থেকে আমার জীবনের গল্প শুরু করতে চাই। জি প্লিজ। যখন আমার বাবা, আমার বড় বোন যখন থাকে, আমি যে গল্পটা শুনছি আমার বোনের কাছ থেকে আর কি, মা তখন বলে যে আমার বাবার হচ্ছে ব্যবসা ভালো ছিল, মোটর মেকানিক্স জি। ওয়ার্কশপ, এটার দোকান আমাদের, যে দোকানে কর্মচারী রাখে, দুপুরে খাবার দিতে হয়। তখন আমার বড় বোন তখন ছোট, বাবু, আমার আম্মু না বাবু নিয়ে কাজ করতে, ওদের রান্না করতে হিমশিম খায় যায়। তখন আমার নানুর আবার 7টা বউ ছিল। কটা বউ ছিল? আমার নানুর 7টা বউ ছিল। হাউ লাকি হি ইজ। তাও আমার নানি ছিল মানে ছেজো না কি, আমি এত শিওর বলতে পারবো না। তখন আমার ছোট মামাটা অনেক দুষ্ট ছিল। ওকে। আমার ওই মাটারি নাকি কি হতো, চোখে নিচ্ছে যখন ঢুকতো, তখন কয়েলের আগুন দিয়ে নাকি আমার মারে ছাক দিত, তখন আমার আম্মু চিল্লে চিল্লে উঠতো। ওকে, বুঝতে পারছি। মানে আপনার ছোটবেলাতে গিয়ে আপনি হয়তো কোনো না কোনো ভাবে আপনার তখন পরিবারের গল্প পরে তখন আমার মা বললো কি, দেখো আমার বাবা তো এখন নাই, আমার ছোট বোনটারে এখানে নিয়ে আসো, আর আমার ছোট ভাইটা নিয়ে এসে তোমার দোকানে রাখো, কাজ শিখাবো রে। আব্বু বললো ঠিক আছে নিয়ে আসি। 2 ভাই বোনের নিয়ে আসলো। আসার পরে আমার তখন আমি হলাম, তখন আমার বাবার ইচ্ছা ছিল কি আমি মনে হয় ছেলে হব। ওকে। আমার আব্বু অনেক রাগ, কেন আমি মেয়ে হলাম, মানে আমার মার উপর একটু রাগ। তারপর যখন আমার দাদু বাড়ির সবাই দেখলো যে তুই এটা কি বলিস, মেয়েটা তো অনেক সুন্দর, তুই কেন মেয়েটার উপর রাগ করছিস, মেয়ে দেখি মুখের দিকে চায় দেখ। ঠিক আছে, চলতে থাকলো। আমি নাকি আমার এই খালারে ছাড়া কিচ্ছু বুঝতাম না, যেখানে যেত আমি সেখানে যাইতাম খালার সাথে সাথে, খালার সঙ্গে সঙ্গে। মানে আমি অনেক সুন্দর ছিলাম, একদম চিকনা ছিলাম, সবাই বলতো ডলি পুতুল, আমি ডলি পুতুল, মানে একদম চিকনা ছিলাম আমি। ওকে। তখন আস্তে আস্তে যখন খালাটা যখন ক্লাস 7-এ যখন ওঠে, কিভাবে আমার বাবার সঙ্গে রিলেশন হয়ে যায়। মানে আপনার খালার সঙ্গে আমার খালার সঙ্গে আমার বাবার। ওহো, ওকে। তখন আমার বড় বোনটা তো বড় হয়ে গেছে, তখন তো আমি মামার বয়স কেবল 2 বছর। মানে আমার মা আমার বাবার অনেক ভালোবাসতো, অনেক। যদি আমার বাবা যদি 7 দিন বাসায় না আসতো, আমার মা 7 দিন না খায় থাকতো। ওকে। আমার মার সঙ্গে যখন থাকি, আমার আপু আমি অন্য আলাদা রুমে থাকি, আমার মা আমার আব্বু একসঙ্গে থাকে, তো মাঝখান দিয়ে দরজা। তখন আমার আপু তো বড় হয়ে গেছে, তখন আমার আব্বু নাকি কি করে, আমার মায়ের কাছ থেকে রাত্রে উঠে আমার খালার কাছে যায়। তখন আমার মা বুঝতে পারে না, আমার মা মানে আমার আব্বুর অনেক ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করে। তখন আপু বলে, খালা তোমার কাছে আব্বু আসে কিসের জন্য, তুমি কাঁদতেছো কিসের জন্য? আমি স্বপ্ন দেখছি তো এজন্য কাঁদতেছি। এমন করতে করতে হঠাৎ আমার মা একদিন সরাসরি দেখে ফেলে, খালারে ধরে মারে, তুই কি চাস তুই নিজের বোন হয়ে একটা বোনের সংসার নষ্ট করতে? তুই চলে যা এখান থেকে, তুই আর আসবি না, চলে যা। খালা কি আপনার মায়ের ছোট বোন ছিল? হ্যাঁ, আমার মায়ের আপন ছোট বোন। ওকে, তারপর? তখন আমার আব্বু দোকান থেকে দুপুরে বাসায় আসে খাওয়ার জন্য, তখন বলে পারুল কোথায়, ও বাড়িতে চলে গেছে। কেন চলে গেছে? তখন আমার মা জিদ্দে বলে যে আমি ওরে মারছি। তখন বলে যে তুমি যদি ওরে না নিয়ে আসো, তাহলে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। তখন মা বলে যে তুমি নিয়ে আসো যাই সেরি। পরে আমার আব্বু যে আবার নিয়ে আসে। পরে আমার মা অনেক টেনশন চিন্তা করতে করতে আমার মানে মার গ্যাস্ট্রিক আলসারের যে ঘাটা, ওইটা হয়ে যায়, মানে বুকে ব্যথা করে। অনেক ডাক্তার দেখানোর পরে জরান্নারুতে আমার মা আস্তে আস্তে মানে আমার আব্বুর জন্য সিবলেট জাতীয় নাকি একটা অসুখ আছে, এটা তো আমি এখন পর্যন্ত জানি না। আমি যতটুকু জানি যে এটা একটা সেক্সুয়াল ডিজিজ, এবং এটা সাধারণত সংক্রমণ হয় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, সিলিফিস বলে এটাকে। ওকে, হ্যাঁ, তারপর? ডাক্তার দেখানোর পরে বলে এটা থেকে নাকি ক্যান্সার একটা রোগ হয়ে গেছে। এটা আসলে খুবই ভয়াবহ একটা রোগ। অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, কোন ডাক্তার বলে এটার ওষুধ নেই। তখন আমার মা চিন্তা করে একে একে আমার, তখন আমার বোনটা ছোট বোনটা আর কি হয়। তখন আমার নানু কি করে, নানির আবার অনেক জমি, তখন এখান থেকে জমি কিছু বিক্রি করে টাকা দেয় যে আমার মেয়েরে তুমি রাজশাহী কি ঢাকা নিয়ে যাও, নিয়ে চিকিৎসা করো। তখন রাজশাহী নিয়ে আসে, ঢাকা নিয়ে আসে। আসার পরে ডাক্তার বলে কিছু না, এর কোনো চিকিৎসা নেই, এই রোগী আর বাঁচবে না। যে কয়দিন বাঁচে, 2 বছর বাঁচুক আর 5 বছর বাঁচুক, সে এভাবেই থাকবে। তখন আমার বাবার আর ওই খালার সঙ্গে রিলেশন বেশি হয়ে যায়।
এমন করতে করতে আমার বড় মামা থাকে, আমার মেজ মামা থাকে, এরা কেউ জানে না, শুধু আমার ছোট মামা যে থাকে আমাদের এখানে, আমার ছোট মামা সব ঘটনা শুনতে পারে। আমার আব্বু আমার আম্মুকে সে অনেক মারধর করে, অনেক। তখন আমার আম্মু কি করে, আমাদের বুকে নিয়ে কান্দে। তখন ভাবে যে আমি মরে গেলে আমার এই 3 মেয়ের কপালে যে, তখন আমার ছোট বোন হয়েছে, মানে ছোট বোন হওয়ার পরে আমার মায়ের আরো অত্যাচার করে। আমার ছোট বোনটা একটু কালো দেখতে, ভাবছিল ছেলে হবে, তারপরে এটাও মেয়ে হলো, সেজন্য আমার মার উপর অনেক অত্যাচার করে। একদিন আমার এই খালা আমার আর আমার বড় বোনের অনেক মারছে। তখন আমার আম্মুর কাছে আমি এসে বলছি, তখন আমার মা বলে যে দেখ, আমি থাকা অবস্থায় আমার মেয়েদের তুই এরকম করে মারিস, না জানি আমি অসম্ভবে তুই কি করবি। মানে তখন থেকে আমার মার সামনে সরাসরি আমার আব্বু বলে যে তুই থাকতেই আমি তোর বোনের বিয়ে করব। তখন আমার মা অনেক কষ্ট পায়। তখন আমার মা কথাটা কার সঙ্গে শেয়ার করবে। আপনার খালা তো ম্যারিড ছিলেন না, রাইট? না, অবিবাহিত ছিল। তখন আমার মা বলে আমার খালারে, দেখ তুই তো অবিবাহিত, তোর কোথাও বিয়ে হবে, আমার এই 3টা মেয়ের কপালে কি হবে তুই একবার ভাব। কোনো কথা বলে না। না বলার পরে আমার নানির সঙ্গে শেয়ার করে কথাটা। আমার আম্মু আবার একদিন এরকম মাইরে সেরে আমার এই খালাটারে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন আমার নানি এসে সেরে আবার দিয়ে দেয়। তার মানে আমার এখানে আমার যতটুকু বিশ্বাস যে আমার নানি ছিল সবচেয়ে মেন। মানে আপনাদের ফ্যামিলি সবাই ধরে নিয়েছিল যে আপনার মা মারাই যাবে। হ্যাঁ, ডাক্তার একদম বলে দিছিল যে বাঁচবে না। তারপরও এই মানুষের সাথে এরকম ধরনের আচরণ করছে। তখন আমার মা হঠাৎ করে আমার আব্বুর সাথে ঝগড়া লাগার পরে বলে কি, হয় তুই বিষ খেয়ে মরবি, না গলায় দড়ি দিয়ে মরবি, যত তাড়াতাড়ি মরবি আমি তত তাড়াতাড়ি বিয়ে করব। তখন আমার মা অনেক কষ্ট পায়। তখন আমার মা আমার কাছে যাই সেরে বলে কি, ভাইয়া তুমি যদি আমার অল্প একটু জায়গা দিতা, তাহলে আমি এখানে একটা ছাপড়া ঘর, মানে আমাদের দেশের গ্রামে যা বলে, 2টা টিন দিয়ে আমি ছাপড়া উঠাই সেরি আমার এই 3টা মেয়ে বুকে নিয়ে মানুষের বাড়ি কাজ করে খাইতাম। তখন আমার মামা বলে যে না, তোর আমি 1 ফুটাও জায়গা দিব না, আমার সম্পত্তির ভাগ আমারে দাও, তাও দিব না। পরে এরকম করতে করতে আমার আব্বু একদিন অনেক মারার পরে আমার মা মানে চিল্লায় কান্দে, একটা শুধুই কথা বলে যে আমার এই 3টা মেয়ের কি হবে আমি তো না থাকলে। আমার নানু সে নিয়ে যায়, পরে নিয়ে যাওয়ার পরে আমার আব্বু রোজার ভিতরে, তখন 9টা রোজা আছে আর এর আগে আমার আব্বু যাওয়ার পরে আমার মা নাকি সন্ধ্যার পরে যায় খাবার নিয়ে এসে দেয়। তখন আমার আব্বু বলে কয়, তুমি এখনো মরনি, এখনো বাইসি আছো, আমি তো বলছি তুমি 2 দিনের ভিতরে বিষ খেয়ে মারা দেবা। তখন আমার মা বলে আমার আব্বুরে, আমি মরলে কি তুমি সুখী? কয় হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি মরো তত তাড়াতাড়ি আমি সুখী। কয় ঠিক আছে, তাহলে কালকে আমার মরা মুখ দেখবা তুমি। তখন আমার মা অনেক কষ্ট পায়। পরের দিন বিষ খেয়ে ল্যাপটা মোড়ায় দিয়ে শুয়ে রয়েছে। তখন আমার মা হঠাৎ করে দেখে মা বিষ খাইছে। পরে আমাদের এখানে 8ঘরিয়া হাসপাতাল আছে, সবাই নিয়ে যায়, এখানে ওয়াশ করে, বিষ উঠা শেষ, কথা বলতেছে আর কি ভালো। তখন শুধু আমার মা বলতেছে বলে আমার 2টা মেয়ে দেখবো আর আমি আমার স্বামীর একটা বার দেখতে চাই। তখন খবর আসে, আমার কাকু একটা এসে বলে আমার খালারে যে বিয়ান ভাবি না বিষ খাইছে। আমার খালা হাসে। পরে আমার আপু যখন ওই হাসপাতালে গেল, তখন আমার আম্মু বলছে যে মা আমি তো মরে যাব, তে কিছু কিছু জিনিস আছে শোকেসের ভিতরে, চাবিটা অমুক জায়গায় রাখা আছে, চাবিটা কখনো তোমার খালার হাতে দিও না, জিনিসগুলো তুমি লুকায় রাখো কোথাও, এগুলো তোমাদের ভবিষ্যতের জন্য আমি অল্প অল্প করে জমায় রাখছি। পরে তখন আমার আব্বু নাকি দেখার পরে ডাক্তারের সঙ্গে কথা বলে যে বাঁচলো কি করে। ওই পাশের বাড়ি যে আমার ওই নানির বোন আমার মায়ের কাছেই। তখন ডাক্তারের সাথে কথা বলার পরে আমার নানি বলে কি, আমি স্বয়ং দেখলাম যে ডাক্তারের হাতে টাকা দিল যে মারি দেন। ডাক্তার তখন এসে সারি মানুষের স্তনে কখনো কেউ বিষ খাওয়ার পরে ইঞ্জেকশন দেয় না, একদম সরাসরি বুকে পরে ইঞ্জেকশনটা দিল। ইঞ্জেকশন দেওয়ার পর যখন বুকে চাপ দিছে, তখন মুখ আর নাক দিয়ে রক্ত, প্রচুর রক্ত, ছটফট করতে করতে মারা। তখন আমার নানি চিল্লায় বলতিছে, ডাক্তার আপনি এটা কি করলেন, এভাবে আমার মেয়েটারে মারি ফেললেন। তখন সংবাদ আসলে মারা গেছে। এগুলো আপনি সবই শুনেছেন, আপনি তো নিজের চোখে দেখেননি কখনো, এগুলো শুনেছেন আপনি, রাইট? আমার মা মারা যাওয়ার পরে আমার সবাই বলল, আপনার মা যখন মারা যায় তখন আপনার বয়স কত? 5 বছর। 5 বছর, তার মানে আপনি ঠিক মতো বুঝেও না। হ্যাঁ, রাইট। তখন আমার মামারা বললো যে লাস্ট পোস্টমর্টমে যাবে। তখন আমার নানি বললো যে না, কোনো পোস্টমর্টম হবে না, আমার নানির ইচ্ছা এই মেয়ের বদলে আরেকটা মেয়ে দেবে। তখন তো আমরা তো বুঝতাম না যে কেন এই কথাটা বলে। তখন আমরা ছোট ছিলাম, তখন আমরা খালা বলে অস্থির যে খালা আমাদের সবকিছু। তখন আমার বাবা আমার খালারি বিয়ে করার জন্য প্রস্তুত। দাদু বাড়ি থেকে দাদু বললো যে না, এর সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় 3টা মেয়ের একটা মেয়েকেও দেখবে না। কারোর কথা না শুনে আমার মা মরে যাওয়ার 3 দিন চলে গেল, 4 দিনের দিন আমার বাবা বিয়ে করলো আমার খালারে। বড় বোন তখন ক্লাস 5-এ পড়ে। আমার এতটুকু তখন মনে আছে, আমার বড় বোন অনেক মারে আমার বড় বোন রে। তখন আমি ছোট, তখন আমার একটা বেশি কিছু বলে না। তখন আমার বড় আপা একদিন বলে কি, মুক্তা চল আমরা 2 বোন কোথাও চলে যাই, টিভিতে দেখিস না কোথাও চলে যায়, কেউ না কেউ তাদের নিয়ে নেয়, আমরা এমন চলে যাই, যদি আমাদের কেউ নিয়ে নেয়
তাও আমি এখানে থাকবো না। তখন আমি বলি, আপু আমি কোথাও যাব না, যদি কেউ আমাদের বিক্রি করে দেয়। তখন আমি এই কথাটা বললাম। তখন আমার বোন আমারই নিয়ে ঘুরে চলে আসলো। তখন আমার বোন যখন আস্তে আস্তে বড় হতে থাকলো, আমার বাবা, যেটা বলা ঠিক না তারপরে বলতেছি, আমার বাবা আমার বোনের উপরে টর্চার শুরু করলো। বাবা কখনো মেয়ের হয়তো টর্চার করে না, মানুষের কথা বলে, বাপ বলতে নাকি বিশ্বাস নেই। তখন আমার মা কিছু কিছু ভাবে জানতে পারে কথাটা। আমার বোন কারোর কাছে শেয়ার করতে পারে না। বাবা সে কি করে শেয়ার করবে কথাগুলো, কার কাছে শেয়ার করবে? কি মা সবার কাছে বলে দেয়। তখন আমার বোন গলায় দড়ি দিতে যায়। মা মানে হচ্ছে আপনার ছোট খালা? ছোট খালা। আমি দেখতে পাই যে বড় আপা গলায় দড়ি দিচ্ছে রাবের সঙ্গে। তখন আমি যে চিল্লায় কই, আম্মু আপনার গলায় দড়ি দিচ্ছে। তখন যে সবাই করে। তারপরে আমার দাদু বাড়িতে নিয়ে যায় আসে, আর যে কথাটা চুপ হয়ে যাক আর বিয়ে দিয়ে দেয়। তখন আমার বড় বোন ক্লাস 8-এ পড়ে। তারপর আমার দাদু বাড়িতে যায়, আমার দাদু বাড়িতে একই অবস্থা। তখন বড়া বলে কি, আমি কোন জায়গা থেকে এসে কোন নরকে পড়লাম। দাদু বাড়িতে একই অবস্থা কেন? আমার ছোট কাকা অনেক খারাপ। আমার ছোট কাকা বোনদের উপরে টর্চার করে, সে তো আপন বোন। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু আপনাদেরকে নোট করছি, নারীর যে পারিবারিক অবস্থা সেটা আসলে আমরা হ্যালো 8920-তে যে ধরনের জীবনের গল্প এখানে প্রচার করি বা যে লেভেলের জীবনের গল্প এখানে এসছে নারী নির্যাতনের উপরে, আপনারা এখানে দেখেছেন যে সেই নির্যাতনের লেভেলটি মানে কি পরিমাণ অচিন্তনীয় হতে পারে। আজকে একটা মেয়ে সুস্থ পরিবারে যদি বড় না হতে পারে, তাকে কিভাবে কত ধরনের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হতে হয়, সেই ঘটনা কিন্তু আজকে যেভাবে মুক্তা এখানে বলছে সেটা নতুন কিছু নয়। যাই হোক, আমরা মুক্তার জীবনের গল্পে আবারও ফিরে আসবো, এবং মুক্তার জীবনের গল্প আসলে সেই অর্থে শুরুই হয়নি এখন পর্যন্ত, কিন্তু মুক্তা যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে সেই পরিবেশটা তার জীবনে অনেকখানি গুরুত্বপূর্ণ। শৈশবে রয়েছে আমরা 3 মিনিটে মুক্তার জীবনের গল্প। ছোটবেলায় যে মুক্তার মতো চকচক বা ঝকঝকে সুন্দর ছিল না, সেটা আমরা মোটামুটি বুঝতেই পেরেছি। যে জায়গাটা থেকে শুরু হয়েছে সেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ আমরা বলতে পারি। আমরা সবসময় একটা কথা বলি, শিশুকে এমন পরিবেশ দাও যে পরিবেশ দিলে একটা শিশু শক্ত ভিত্তির উপরে তার মন এবং শরীরের বিকাশ হতে পারে, এবং বিশেষ করে আমার মনে হয় সেটা মেয়ে শিশুদের ক্ষেত্রে আরো বেশি বেশি দেওয়া প্রয়োজন। সেই জায়গাটিতে আমাদের যে সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সবার পরিবারের অবস্থা একরকম নয়, এটা আমরা বিশ্বাস করি, কিংবা সবার পরিবারের অবস্থা মুক্তার মতো নয়, কিন্তু মোটা দাগে আমরা দেখতে পারি যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে সামাজিক অবস্থা, সেই সামাজিক পারিবারিক অবস্থার উন্নতি হওয়াটা খুবই দরকার। আজকে যে জীবনের গল্প এখানে বলা হচ্ছে, সেই জীবনের গল্প কোনো না কোনো ভাবে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের যে মনোবিকাশ, সেই মনোবিকাশের জায়গাটিতে একজন মানুষকেও যদি সচেতন করতে পারে একটা মেয়ের জন্য, একটা মেয়ের সুস্থ স্বাভাবিক বড় হয়ে ওঠার জন্য, তাহলে আমরা বলতে পারবো যে হ্যালো 8920 অনেকখানি সাকসেস। আমরা ফিরে যেতে চাই মুক্তার কাছে, আর মুক্তাকে যদি আপনি দেখতে চান, কিছু বলতে চান, প্রশ্ন করতে চান, কোয়েরি করতে চান, ওর সঙ্গে যোগাযোগ করতে চান, যাবতীয় কানেকশনের ব্যাপারে আপনি চলে আসবেন ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। hello 8920 স্পেলিংটা নিশ্চয়ই আপনি জানেন, HELLO 8920। লাইক দিতে ভুল করবেন না, কারণ লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অনেকেই কনফিউজ হয়ে যায়, কারণ পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আসলে হ্যালো 8920 নামে কোনো ফেসবুকে পেজ নেই, ইউআরএলটা হচ্ছে হ্যালো 8920, কিন্তু পেজটি হচ্ছে আরজি কিবরিয়া নামে। ওকে, যেখানটাতে ছিলাম আমরা মুক্ত। তারপর যখন আমি ক্লাস 6-এ উঠি, যখন একটু বড় হতে লাগলাম, তখন আমার মা আমার বাসা থেকে বের হতে দিত না, কোনো কিছু করতে দিত না। মানে আমার কিরকম একটা জেলখানার ভিতরে যেমন মানুষ বন্দি করে রাখে, আমার এমন বন্দি করে রাখতো। স্কুল থেকে যতটুকু সময় আসতাম, এতটুকু সময় শুধু বাইরে। মানে সকাল থেকে উঠে মানুষ একটা বাসায় যেমন চাকরানি কাজ করে, এরকম কাজ করতাম আমি। শুধু এতটুকুর জন্যই কাজ করতাম, যাতে আমার মা আমার অনেক ভালোবাসে, তার শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু মুখে শুধু ভালো কথা পাওয়ার জন্য। সকালে মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা থেকে ফিরে এসে দেখতাম থালা বাসন, মানে যত কাজ আছে, জামা কাপড় যা আছে সব টিউবওয়েলের উপর রাখি দিছে। আমি এসে এগুলো ধোবো, পরিষ্কার করবো, তারপরে স্কুলে যাবো। পরে একদিন এরকম থালা বাসন মাজতে দিচ্ছে, থালা বাসন মাজা ওগুলো পরিষ্কার হয়নি। আমার মা থালা বাসন আমাকে 3বার মাজাইলো। 3বার মাজানোর পর একটা পাতিল মাজতেছে, পাতিলের সঙ্গে কালি রয়েছে। আমার মা আমার এরকম মারলো, তখন আমি উঠে দাঁড়াইতে পারি না, চেষ্টাইতে যাই সারি আমার ঘরের দুয়ারে দাঁড়াইলাম কোনো মতো। তখন দৌড়ায় পালাই গেলাম ঘরের পিছনে। তখন স্কুল টাইম, সবাই এসে মানে বলে, মুক্তি তুই স্কুলে যাবি না? বললাম যে না, তোরা যা, আমি যাবো না। আমি চুপ করে দাঁড়ায় দাঁড়িয়ে জায়গায় কাঁদতেছি, আর আমার মাঝের এখানে যে ব্যথা লাগছে, আমি হাত দিয়ে ডলতাছি, বলতেছি যে মা তুমি তো চলে গেলে, কেন আমাদের রেখে গেলে, নিয়ে গেলা না কিসের জন্য? পিছন থেকে আমার খালা এসে আমার আবার চুলের মুঠি তৈরি মারলো। মারার পর তখন 11টা বাজে, বলে স্কুলে যা। তখন আমি ভাবলাম ক্লাস শুরু হয়ে গেছে, আমি এখন কি করে স্কুলে যাব? স্কুলে না গেলে আরো মারি দেবো। তখন আমি ভয়ে ভয়ে, আমার এখানে যে লাথি মারছে, লাথির দাগ রয়েছেই, আমি অমনি স্কুলে গেছি। আমার এক টিচার ছিল,
ডলি ম্যাডাম। তখন 11টা বাজে, তখন আমি বললাম ম্যাডাম পিরিয়ড নিচ্ছে, অঙ্ক পিরিয়ড। বললাম আপা আমি আসবো। কয়া তো দেরি কিসের জন্য তোর? তখন আমার সঙ্গে যে মেয়ের আরো ছিল বলে আপা ওর মা না আজকে অনেক মারছে ওরে। তখন আপা আমার বুকে নিয়ে বলে তোর বাবা কিছু বলে না? তখন আমি বলি যে না আমার বাবা কিছু বলে না। তখন বললো আচ্ছা ঠিক আছে, তোর বাবার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করবো। আমি অঙ্কে অনেক কাছে ছিলাম। আমার আব্বু যখন অঙ্ক করাইতে বসতো, আমি যখন অঙ্ক পারতাম না, আমার আব্বু আমার স্কেল দিয়ে এত মারতো, টেবিলের নিচে মাথা দিয়ে, মানে পিছন মেখে অনেক বাড়িতো। আমি অনেক অনেক খারাপ লাগতো আমারে, অনেক। এমন মারতে মারতে আমি একদিন অজ্ঞান হয়ে গেলাম। মানে এত মারতো, মানে নিজের কাছে মনে হয়তো কি কেন জীবনটা এমন হয়, মানুষের তো ঘরেও তো সৎ না থাকে, এমন তো হয় না। ঠিক মতো যদি ভাত খাই দিয়ে স্কুল থেকে আসতাম বিকালে, যদি বলতাম মা ভাত আছে, বলতো স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছিস, আবার এখন এসে খাইতে চাস, কত ঘাস। পরে আমি একদিন, মানে সবাই স্কুলের পরীক্ষা না, সবাই হার্ডবোর্ড নেয়, আমার অনেক ইচ্ছা আমিও হার্ডবোর্ড দিয়ে পরীক্ষা দেব। আমি যে আমার বাবার কাছে যে বলবো এতটুকু সাহস আমার বুকে নাই। যখন দোকানে কাজ করে অনেক টাকা নিয়ে যায়, অনেক অনেক টাকা নিয়ে এসে খাটের বিছানার নিচে রাখে। তখন আমি বলছি কি আজকে টাকা আমি চুরি করবো। তো যখন টাকা আনতে যায় দেখি কি টাকা শুধু 500 টাকার নোট। পরে 500 টাকার নোট আমি একটা চুরি করে এখান থেকে স্কুলে যাই সারি আমি 10 টাকা ঝালমুড়ি খাই আর হার্ডবোর্ড কিনি। তখন আমার এক বান্ধবী ছিল, আমার অনেক ভালোবাসতো, আমি ওরে হার্ডবোর্ডটা কিনে দিই। তখন আমার আব্বু টাকা হিসাব করতে দেখে 500 টাকা গোলমাল, 500 টাকা কে নিছে। এর আগে আমি আমার আম্মু ওইখান থেকে আমি 2 টাকা 3 টাকা করে চুরি করছিলাম 2 দিন। আচ্ছা। চুরি করার পর আমার আম্মু আমার হাত এমনি ধুয়ে হাতুড় দিয়ে আমার হাতের উপর মারছিল, কয় তোর হাত কেটে ফেলে দেবো, তুই চুরি করিস কে? আমি 500 টাকা আমি স্কুল ব্যাগের ভিতরে রেখে দিছি আর 100 টাকা খরচ করেছি। বাসায় আসার পরে আমার আম্মু কিচ্ছু বলে না, আমার কিচ্ছু বলে না। বাসায় কাজ কাম করে ভাত খামো, রাত্রে পড়তে বসি। তখন আমার আব্বু দোকান থেকে আসে 8টা বাজে। আসার পরে আমার ডাকে মুক্তা, তুমি কি আমার এখান থেকে টাকা নিছো? না আব্বু আমি আপনার এখান থেকে টাকা নেই নাই, সত্যি কথা বলো। মানে আমি না নাই, সত্যি তো না, কয় না। তখন আমার মা কাঁচা যে খড়িগুলো আছে, খড়ি দিয়ে আমাকে অনেক মারে। তখন আমার এই দিক দেশে দাগ হয়ে যায়। পরে আমার আব্বু কি হবে না, এভাবে হবে না, দড়ি নিয়ে আসো। পরে আমার মা দড়ি নিয়ে দেয়, 2 হাত বাইন্দি এরকম ঘরের ডাবের সঙ্গে ঝুলায় আমার এত মার দেয়। মার দেওয়ার পর আমি আব্বু বলি, আব্বু আমার আর মাইরো না, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার টাকা নিয়েছি, আমি 100 টাকা খরচ করছি আর 400 টাকা আমার কাছে আছে। তখন আমার ছাড়ি দেয়। আমি 2 দিন আমার হাত দিয়ে আমি ভাত উঠে খাইতে পারি নাই। একদিন ঘরের ভিতরে রুমের কাপড় চোপড় গোছানো রয়েছে, আমারই বলে জামা কাপড় গোছাস না কিসের জন্য? আমি চুপ করে শুনেছি। আমাকে অনেক আমার মা আমারই মারলো, মারার পরে আল্লাহর উপরে মুখ কুচি দিয়ে আমার ঠোঁট কেটে গেল, কপাল কেটে গেল, রক্ত পড়তেছে। তো আমার আব্বু বাসায় এসে বলে ওর ঠোঁট কাটছে কি করে? আমার মা বলে হুচট খেয়ে পড়ে গেছিল এই জন্য ঠোঁট কাটছে। কিন্তু আমার বাবা কোনোদিন আমাদের বলেনি যে তোমরা খাইছো। বাবার যে একটা আদর, আজ পর্যন্ত বাবার কি আদর, মায়ের কি আদর, আল্লাহ আবার ভাগ্যে এক পর্যন্ত দেখেনি। প্রিয় শ্রোতা, আমরা একটা বিশেষ মোমেন্ট আপনাদের জন্য আজকে হেলথ 920 প্রথম করছি। আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস, আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, ও যে কথাগুলো এখন বলছিল সেটার ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিতে চাই। আপনারা রেডিওতে শোনেন, আপনাদের জায়গা থেকে উপলব্ধি করেন এবং সেই উপলব্ধির জায়গাটা অনেকের অন্তর থেকে নিজের মতো করে তৈরি হয়। কিন্তু একজন মানুষ যখন এখানে এসে আপনাদেরকে লাখো মানুষকে আপন ভেবে হাউমা করে কান্নাকাটি করেন, নিজের অতীত মনে করে, নিজের বর্তমান মনে করে, সেই সব মানুষদের অনুভূতিগুলো খুব কাছে থেকে বোঝার জন্য কখনো তাদেরকে দেখাটা খুব জরুরি। আমরা যে ঘটনাটা এখানে ঘটছে সেটা একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিচ্ছি। আমাদের এই বোনটিকে আপনি দেখতে পারেন। ভিডিও ক্লিপসটা এই মুহূর্তে আমরা ছাড়ছি, আপনারা চলে আসুন আমাদের এই ফেসবুক পেজটিতে এবং দেখুন তার এক্সপ্রেশনগুলো কি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওই পেজটিতে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, কারণ এই পেজটি হচ্ছে হেলো 8920 পেজ এবং এটা আছে আরজি কিবরিয়া নামে। এখানে গেলে আপনি এই ভিডিও ক্লিপসটি দেখতে পাবেন। হ্যাঁ, তারপর কি হলো? পরে যখন আমার বয়স 12 বছর, তখন আমি সাবালিকাই হই নাই। তখন আমার মা বলে যে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, বেশি লেখাপড়া করলে তখন শিক্ষিত বেশি হয়ে যাবে, তখন ভালো দেখে বিয়ে দিতে হবে, তখন টাকা পয়সা লাগবে বেশি, এত টাকা পয়সা আমরা কোথায় পাবো? তখন আমার মার একটা ছেলে বাবু হয়।
তখন আমার মায়ের আরো বেশি আদর করে। একদিন অনেক মারে আমারে, তখন আমার নানির কাছে যে আমি দৌড়ায় পালাই, Okay. নানু আমারে অনেক মারতেছে। তখন আমার নানু কি বলে, কয় কি সতীন নেই, সতীনের খাতা রাখি গেছে। ও মনে মনে ভাবি, তখন তো আমি বোঝা শিখছি, তখন বলি সেটা তো তোমারই মেয়ে ছিল, তুমি তারে সতীন বানাই দিলা। আমার নানু আমার কোনদিন আদর করেনি। আমার এই বিয়ের কথা কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক ভালো ভালো জায়গা থেকে বলে যে মেয়ে এখনো ছোট, আমাদের কাছে দাও, আমরা পরে নিয়ে যাব। আমার মা বলে কি, ভালো দেখে বিয়ে দেবো না, এমন করে বিয়ে দেবো যাতে এখানে 2 দিন না থাকতে পারে, চলে এসে যদি আমার আবার চাকরানিগিরি করে। আমার বাড়ি সারা জীবন কাজ করবো, আর আমি পায়ের উপর পা রেখে খাবো। এমন করতে করতে হঠাৎ একটা ছেলে সঙ্গে বিয়ের কথা বলে। ছেলেটার কিচ্ছু নাই, ছেলেটার 2 মাস সংসারে। ছেলেটা থাকে চাচার দোকানে, পানের দোকানে ছেলেটা কাজ করে, মাসে 200 টাকা বেতন দেয় ছেলেটারে। জি 2001 সালে তখন আমার সব দেখার পরে ওইখান থেকে আমার একটা আংটি দিয়ে যায়। দেখার পরে সবাই বলে কি, মেয়েটা তো অনেক সুন্দর, পছন্দকে একটা আংটি দিয়ে যায়। তখন তো আমি সাবালিকা হয়নি। তখন আমার বড় বোনের স্বামী বলে, এতে এখনো সাবালিকা হয়নি, এ স্বামীর সংসার কিভাবে করবে। আমার বড় বোনের বলে, আমার বড় বোন বলে কি, আমি জানি না, আমার বাবা মা যেটা করতেছে সেটাই ঠিক। তারপর যখন আমার 9 মাস হয়, 9 মাস পরে আমার বিয়েটা, যখন আমার কিসে 9 মাস পর আপনি যখন সাবালিকা হন। সাবালিকা হয়ে যখন, তখন আমার বিয়েটা উঠাই দিবে, দিন ধান সবকিছু ঠিক করতেছে। তখন আমাদের পাশের একটা ছেলে আমারে বলে যে, মুক্তা তোমার তো বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি করে রাখছে, তো তুমি যদি চাও তুমি আমার সঙ্গে চলে আসতে পারো। এই কথাটা আমার বাবা শোনে কিভাবে যেন। শোনার পরে আমার বাবা প্রথম দিন যায় ছেলের চাচার বাড়িতে, দ্বিতীয় দিন তো আমার বিয়ে। তখন সবকিছু আয়োজন শুরু করছে। ছেলের চাচিটা অনেক দরজাল, সবকিছু শেষ, খাওয়া দাওয়া। বিয়ের সময় যে মানুষের বরযাত্রী তো এখান থেকে আসবে, কেউ আর আসে না। রাত্রে 12টা বাজে, 1টা বাজে, বরযাত্রী আসে না। মানে আমার ওই চাচির শাশুড়ি যেটা হয়েছে, ওই শাশুড়ির সঙ্গে নাকি অনেক ঝগড়া লাগে আর কি। ওকে 2টা বাজে বিয়ে আসে। আসার পরে যখন বিয়েতে শাড়ি সবকিছু নিয়ে আসে, নাকফুল নিয়ে আসেনি। এখন বিয়েটা পড়াবে কি করে? তখন আমার অনেক জ্বর, কিন্তু আমি এই বিয়েতে রাজি না। জি আমার মায়ের বলছি, মা তুমি আমার বিয়ে দিও না, এখনো দেরি আছে, আমি লেখাপড়া করতে চাই, আমি অনেক বড় হইতে চাই। তখন আমার একটা খারাপ ভাষায় বলে, তোর কি কোনো মানুষের সাথে সম্পর্ক আছে না, 2-1টা ধরছিস? তখন আমি কোনো কথার উত্তর দেই না, মানে আমার মনে ভাষা বিভক্ত নেই, এটা আম্মু কি বলতিস এগুলা। আপনি তো মানে মা বলেই ডাকতেন। হ্যাঁ। তারপর যখন নাকফুল নেই, বিয়ে হচ্ছে না, তখন অন্য একজনের থেকে নাকফুল খুলে নিয়ে আমার বিয়েটা পড়ায়। পরে শ্বশুর বাড়ি যেদিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সবচেয়ে ঘটনাময় হলো কি, আমি এতদিন ভাবি আসতাম যে টিভিতে যেমন দেখি, ছবি দেখি যে মেয়েদের বিয়ে হয়, সংসার করে, ঠিক মানে বাস্তবটা এমনই। মানে টিভিতে ছবিতে যেগুলো। তখন আমি যে সংসার কি জিনিস কি বুঝতাম না। প্রথম নিয়ে গেছে রুমের ভিতর বসাইছে, বসানোর পরে তখন আমার একটা ননদ আছে, আমারে বলে, ভাবি শাড়ি চেঞ্জ করো। তাই আমি বলি, শাড়ি চেঞ্জ করবো কিসের জন্য? তখন আমি মনে মনে ভাবি, টিভিতে যখন ছবি দেখে তখন তো শাড়ি চেঞ্জ করায় না, তাহলে আমাকে কেন শাড়ি চেঞ্জ করাবে? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। একজন মানুষের মানসিক বিকাশ হবার আগেই তাকে একটা নতুন সংসারে তুলে দেওয়া হচ্ছে, এবং তার যে মানসিক ভাবে পরিপক্কতা, সেটা লেভেলটা কোন জায়গাটায় রয়েছে একটু খেয়াল রাখবেন, এবং সে একটা ঘর সংসার করতে চাচ্ছে। ওকে, হ্যাঁ তারপর? আচ্ছা, শাড়ি চেঞ্জ করলাম, তখন ফজরের আজান দিয়ে দিয়েছে। সকালে যখন আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার না অনেক ক্ষুধা লাগছে। তখন আমার ননদ আমার রুমে আসলো, সে বলল, ভাবি কি করতেছো? আমি এই তো বসে আছি। আমি বলছি, আমার না খিদা লাগছে অনেক। তখন আমার ননদ এসে আমার চাচি শাশুড়ির কাছে বললো, জামু ভাবির না অনেক ক্ষুধা লাগছে, গোসল করে তারপরে খাইতে দাও। আমি কই, না আমি এখন গোসল করবো না, আমি পরে গোসল করবো। কয় না, এখন গোসল করতে হবে। ঠিক আছে, গোসল করতে দিল। আমার যে শাড়ি দিল, মানুষ যে শাড়ি পরতে পারে, আমি শাড়িটাও পরতে পারি না। আমি কোন মতন প্যাচ, মানে কুচিগুলো এমন প্যাচ শাড়ি, মানুষ শাড়ি এদিক দিয়ে পারে, আমি অন্য দিক দিয়ে পড়লাম। নতুন যে একটা গামছা দিছে, এমন করে মুছছি, মুখে মোট রং ভরে গেছে আমার। সবাই দেখে আমার হাসতেছে, আমি ওদের সাথে সাথে হাসতেছি। পরে আমার শাড়ি পরাই দিল। রুম আসার পরে আমার বিয়ের আয়োজন, সবাই ওরা মশলা বাটতেছে, পেঁয়াজ রসুন কাটতেছে। আমি কই, আমিও করব। ওদের সঙ্গে এসে আমিও পেঁয়াজ রসুন চলতেছি। তখন সবাই বলে, নতুন বইটা, বউ কোনটা? কয় এইটা। যার বিয়ে সে কখনো পেঁয়াজ রসুন চলে। আমি তাতে কি হয়েছে? পরে ওরা সবাই না রং খেলতেছে, আমিও রং খেলবো। আমার অনেক আনন্দ লাগতেছে। আমি না ওর যে দুলাভাই হয়, আমি ওর দুলাভাইয়ের মুখে দুষ্টামি করে রং দিয়ে দিছি। তখন বলি, নতুন বউ কখনো এমন করে? তখন আমি চুপ করে যাই, সেই রুমের ভিতরে রয়েছি। একদিন হঠাৎ জ্বর, মানে যে আমার চাচা শ্বশুরের যে ছেলেটা আছে, ওটা আমার অনেক অনেক ভালোবাসে, অনেক জ্বর। আমি যে তার কাছ থেকে যে, তখন সে যে আমার স্বামী, তখন কিন্তু তার বয়স 20 বছর। সে যে আমার শিখাবে কি, সে আমার সাথে খারাপ ব্যবহার করে।
মানে খারাপ ব্যবহার করে এই জন্য আমার যে দেবর, তারপর যে চাচার ছেলেটা, ও জি। আমার অনেক ভালোবাসে। ওর একটাই ইচ্ছা, কেন তোরে ওই এত ভালোবাসে, তুই কি ওর সাথে রিলেশন করতেছিস? রিলেশন? হ্যাঁ। তখন আমি বললাম যে এটা কি বলো তুমি, সে তো আমার ভাইয়ের মতো, সে ভাবির মতো সে শ্রদ্ধা করে। আপনার জামাই এটা বললো এটা আপনাকে? বললাম আরে। তখন এরকম করতে করতে দুজনের ভিতরে ঝগড়া হয় ওরে নিয়ে। তখন আমার ওই দেবরটা শুনতে পায়, তখন মারে বলে যে মা, ওদের আর আমাদের বাড়িতে রাখা হবে না, ওদের বাড়িতে ওদের পাঠায় দাও, মানে আমার আসল শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তখন পাঠায় দিলে চলে আসলাম। আসি দেখি একটা ছাপড়া ঘর, আমরা থাকবো কোথায়? আমার শাশুড়ি, আমার ননদ, দেবর সবাই একই রুমের ভিতরে আমরা থাকি, এক ছাপড়া ঘরে? এক ছাপড়া ঘরে থাকতে লাগলাম। আমি রান্না মানে সব বিষয়ে কাজ সবকিছু করতে পারি। তখন মানে আমার হাজবেন্ড কোনো কাজ করে না, শুধু ঘুরে ঘুরে থাকে আর খায়। তখন আমার শাশুড়ি 15 দিন 20 দিন যাওয়ার পরে বলে তোরা ভিন্ন হয়ে যা। তখন আমি আমার বাবার বাড়িতে আসি, আসার পরে বলি আব্বু এমন এমন সমস্যা, তাহলে আমরা এখন কি করি? তো বাবার বাড়ি থেকে আমার কিছু চাউল দেয়, সবকিছু আর কি দেয়, আমরা নিয়ে ওখান থেকে চলে আসি। আসার পরে ভিন্ন হয়ে যায়। তখন আমার যে বিয়ের সময় যে গহনা ছিল, সেই গহনাগুলা বলে যে তোমার গহনাগুলো আমারে দাও, বিক্রি করি, আমি একটা দোকান দেই। মানে ওরও ইচ্ছা যে ওই চাচার যে পানের দোকান ছিল ও পানের দোকান দেবে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলতে থাকতেছে এভাবে, কোনো ঘর নেই কিছু নেই। আমার শ্বশুরের এই সাইডে একটা ঘর উঠাইছে, ওইখান থেকে মাঝখান দিয়ে পার্টিশন দিছে, মানে বেড়া দিছে। মানে এক সাইডে আমরা থাকি, এক সাইডে আমার বড় ভাসুরে থাকে। জি। থাকতে থাকতে 2 দিন যাওয়ার পরে বলে কি তোর বাবার বাড়ি থেকে টাকা নিতে। ওহো। বাবার বাড়ি থেকে টাকা নিয়ে দেবো মানে? তোমার এই বিয়ের সময় দিল 30,000 টাকা, সব গহনা দিল আমার, তোমার আমি টাকা আনবো। তখন আমি আর কি যাই হোক একটু প্রতিবাদ করি, মানে তখন আমি বলেছি না আমি টাকা আনতে পারবো না। এভাবে করতে করতে আমার ওই হাজবেন্ডটা, ওই আমার যে চাচা শ্বশুরটা ছিল, ওটাও ওরকম বাজে মেয়ে মানুষের কাছে, আমার হাজবেন্ডটাও এমন, কিন্তু আমি বুঝতে পারি না। প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির সময় হয়ে গেছে। আজকে যে জীবনের গল্প এখানে উপস্থাপন হচ্ছে, আমরা কিছুটা হলেও ধারণা নিয়ে ফেলেছি যে মুক্তার শৈশব এবং মুক্তার যে থাকে না, যে একটা কথা আছে কন্যা জায়া এবং জননী। কন্যা থাকা অবস্থায় সে হয়ে গেছে জায়া, এবং জায়া অবস্থায়ও কন্যার সময়ে তার যে প্যাথেটিক শৈশব, সেখানে গিয়ে কিন্তু তার কোনো পরিবর্তন আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, প্রশ্ন যদি হয় এরকম যে শুরু থেকে শেষ পর্যন্তই জীবন এরকম, তাহলে কি বা শেখার আছে আজকের হ্যালো ইট 920 থেকে? হ্যালো ইট 920 সবসময় যে কাজটি থেকে একেবারেই সরে আসে না, সেটা হলো যে একটা জীবনের গল্প, যেটা যাই হোক না কেন, সেখানে যদি কোনো লেসন না থাকে। সুতরাং সে অর্থে আপনারাও আজকের জীবনের গল্প থেকে বঞ্চিত হবেন না। শেষে গিয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আজকের জীবনের গল্পের লেসনটা কি। আমরা ফিরে আসবো, ফিরছি মুক্তা যে জায়গাটিতে আমরা ছিলাম। তারপরে দোকান দিল, দোকানটা চললো মনে হয় 5-6 মাস। তো টাকা পয়সা নেই, দোকানও নেই, দোকান বন্ধ। তখন আমার যে শ্বশুর যে ঘরটা উঠাইছিল, আমাদের এই ঘর থেকে বের করে দিল, পাতিল টাতিল সবকিছু ফেলে দিল উঠানে আর কি। তখন আমার অনেক কষ্ট লাগলো, মনে মনে ভাবলাম যে বাবা, তোমার কাছে কি আমি এতই বেশি হয়ে গেছিলাম? তুমি এরকম একটা ফ্যামিলি দেখে আমার বিয়ে দিলা। আমি কি এতই খারাপ ছিলাম যে কুৎসিত কালো? তুমি আমার কোনো ছেলে পাইতা না আমার বিয়ে দেওয়ার জন্য, তুমি এইখানে আমার বিয়ে দিলা। তখন যাই একটা ভাবি বললো যে সমিতিতে ঢোকার পরে যে 5,000 টাকা ঋণ দেবে, এটা নিয়ে তুই একটা ঘর উঠা। তখন আমি এখান থেকে 5,000 টাকা ঋণ নিয়ে টিন আনলাম, বাসটা শুনে আর কি ঘর উঠালাম। তখন আমার হাজবেন্ড কৃষকের কাজ করতে লাগলো, একদিন কাজ করে 3 দিন কাজ করে না। তাস খেলে, জুয়া খেলে, রুমে চাউল আছে কি নাই কোনো খবর নেই। আমার ক্ষুধা, অনেক ক্ষুধা লাগে, শুধু পানি খাই আমি ক্ষুধার জ্বালায়, কার কাছে বলতেও পারি না। পরনে কাপড় নেই, ছিঁড়া, অনেক সুই দিয়ে সেলাই করতে করতে, মানে সেলাই যে করবো এটা ঝাঁকা পর্যন্ত থাকে না। এর ভিতরে আমার বাবার কাছে আমি যাইতে পারতেছি না, যে আমার বাবা আমার কাছে যাই আমি কথাটা বলবো। আর আমি যে এখানে এই কষ্টে আছি, আমার বাবা আমার এখন দেখতেও আসি না। তখন আমি অনেক কাঁদতেছি। পাশের বাড়ির একটা বাবা এসে বলতেছে, কি রে তুই কাঁদিস কে? আমি এমনি। রান্না করছিস? আমি হ্যাঁ রান্না করছি। কি রান্না করছি? মাছ রান্না করছি আমি। এখন ওরা পাতিলে যাইছি, কি তুই এত মিথ্যা কথা বলিস কিসের জন্য? তুই তো রান্নাই করছিস, তোর রুমে তো চাউলই নেই। আমি কই ভাবি, আপনি যদি এই কথা বলেন, যদি ওরা শুনতে পারে আমার উপরে আবার টর্চার শুরু করবে। আমি খাই না, 2 দিন ধরে আমি খাই না। আমার শাশুড়ি কি করে, নিজের ছেলে যখন আসে তখন চুপ করে রাখি না রুমে, নিজে খাওয়ায় দিয়ে দেয়। আমার হাজবেন্ড এমন কথা বলে না যে আমার বউটা 2 দিন না খায় রয়েছে, তার সাথে একটু কথা বলি। একটা মেয়ে যে অল্প বয়সে বিয়ে হয়েছে, সেটা তার স্বামীর কাছ থেকে যে কি ভালোবাসা আমি কখনো পাইনি। আর আমার প্রতিও তার এরকম রিলাকশন আসেনি যে আমার স্বামী। আমি কখনো ভাবতামই না, আমার মনে হতো না যে এটা আমার স্বামী। মানে আমার ভিতরে যে একটা স্বামীর যে একটা ভালোবাসা, এটা জন্মই জন্মই নেয়নি আমার।
তখন পাশের বাড়ির ভাবি আমার হাত ধরে টাইম নিয়ে সারি ওদের বাড়িতে ভাত দেয়। বিশ্বাস করুন ভাইয়া, ভাত যে মুখে নেব, আমার ভাত মুখে নিতে নাকি আমার চোখের পানি প্লেটে পড়তেছে। তখন ভাবি বলতেছে তোর এত কষ্ট লাগছে। আমি বলছি আমার ভাত লোডের নিচে আমার নামতেছে না, আমার এত কষ্ট লাগতেছে। আমি কখনো কোনোদিন ভাতের জন্য আমি এরকম করি নাই। আমার অনেক ক্ষুধা লাগছে, আমার আজকে মানুষের বাড়ির থেকে ভাত খাইতে হয়। আসার পরে আমার শাশুড়ি দেখতে পারছে, বলে আমার স্বামীর কাছে এসে ওই বাড়ি যাইছে রে, আমাদের সবার নামে বদনাম বলছে আর ভাত খেয়ে আসছে। আমার স্বামী এসে আমার অনেক মারে, মারি সেরে ভাত নিয়ে এসে মুখের ভিতরে খুশি দেওয়ার কা ভাত কত খাবি খা। বাপের বাড়ি থেকে টাকা আনতে কই, টাকা আনতে পারিস না, খাইতে চাস, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তারপরে খাবি। পরে হঠাৎ একদিন আমার বড় বোনের স্বামী আমার এখানে আসে, আসার পরে দেখে যে আমার গায়ে একটা চিরা শাড়ি, শাড়ি না আমার শরীর লাগা যাচ্ছে। সে বলছে মুক্তা তোমার এই অবস্থা কিসের জন্য? আলহামদুলিল্লাহ আমি জিদে কথাটা বলি, বেশি হয়ে গেছিলাম তো, ভালো দেখে বিয়ে দিয়েছেন, তাই আল্লাহ আমার কপালে এত সুখ লেখে রাখছে যে সুখ আমি সহ্য করতে পারতেছি না। ওর বাড়িতে আমার বোনেরা বলে ওইখান থেকে আমার জন্য 2টা শাড়ি, কিছু চাউল, যাই হোক কিছু পাঠায় দেয়। আমার হাতে যে একটা আংটি ছিল, কানের দুল ছিল, আমি রাত্রে ঘুমায় রয়েছি, আমার জামাই আমার কানের দুলটা আর হাতের আংটিটা চুরি করে নিয়ে যায় বিক্রি করে দেয়। মাই গড। বিক্রি করে দেয় টাকা দিয়ে জোয়া খেলে। আমি সকালে ঘুম থেকে উঠে আমি এমন কানে হাত দিই, কি আমার কানের দুল কি হলো? আমি কই, তুমি কি করছো? কয়, যা করছি করছি, খুব বেশি কথা বললে পরে আমার মাধ্যম। আমি বললাম দেখো, আমি ছোটকাল থেকে এত মার খাইছি, আমার না এখন আর মার খাইতে আর ভালো লাগে না, তুমি আমারে মারো না। তখন রুমে চাউল টাউল নেই। আমার বড় ভাসুর যে একটা আছে, বলে কি ফকিনের বাচ্চা, ফকিনের বাচ্চা না হলে বাপে বিয়ে দিতে দেখতে আসে না। বাপ বলে অনেক নামি দামি জমিদার, সবাই নাম করে, কিন্তু মেয়েরে তো দেখতে আসে না। কথাটা বললাম যে আপনার ভাই যদি কালে কাজ না করে তাহলে সংসার কি করে হবে? তখন আমার শাশুড়ি আমারে বললো, বউ ভালো না, বউ অলক্ষী, এজন্য আমার ছেলের সংসারে কিচ্ছু হয় না। তখন আমি বললাম কি যে ছেলে যা হয় তাই তো নিয়েই জোয়া খেলে। তখন আমার শাশুড়ি বলে আমারে, বেশি কথা বললে পরে রুমের ভিতর নিয়ে বালির চাপা দিয়ে মারি ফেলবে একবারে। তারপরে আমার সবাই বলে কি বাচ্চা নে, বাচ্চা নিলে পরে এখন জোয়া খেলে পরে ঠিক হয়ে যাব। এখন যে হবে হোক, বেবিটা আসলো। বেবিটা আসার পর আমার এত শরীর দুর্বল, মানে কিচ্ছু খাইতে পারি না, শুধু মাথা ঘোরা, মানে এত মাথা ঘোরা বিছানা থেকে উঠতেই পারি না। আমি বলি আমার এমন লাগে ডাক্তারের কাছে নিয়ে যাও, নিয়ে যায় না আমারে। পাশের ভাড়ের ভাবি আমার যে তোর এই খাতায় শীত যাবে না, বাচ্চাটা তুই নষ্ট করে ফেলে। তখন আমি বললাম যে ভাবি এটা কি করে করে, তো আমি জানি না তো। তখন বল তুই আমার সঙ্গে চলে একদিন যাই। আমি যে ওনার সঙ্গে যাব, আমার কাছে একটা টাকাও নেই, আমি কি করে যাব? রুমে চাউল নেই, কিছু নেই, শুধু কচুর শাক সিদ্ধ করে কতদিন খাওয়া যায়? কচুর শাক শুধু সিদ্ধ করে খাইতে খাইতে আমার আর কচুর শাক মানে ভালো লাগে না। সেই প্রথম যে কিস্তিটা উঠায়, যে ঘরটা উঠায়, কিস্তিটা আর শোধ করতে পারে না। তখন যে কিস্তির যে সারটা উঠায়, তখন ওই কিস্তির সারটা বলে কি মুক্তাপু আপনি আমাকে মেয়ে না? আমাকে হ্যাঁ। আপনার বাবা কিভাবে আপনার লাইফটা নষ্ট করে দিল? যাই হোক, ওইটা যে হবে হোক, আর কিছু টাকা ছিল আমার দুলা ভাই শেষে 2000 টাকা দিয়ে ওটা কাটিয়ে দিল যে তুমি আর কিস্তির ভিতরে যাও না। এভাবে মানুষের সামনে অপমান, এটা ঠিক না। এখন আমাকে আবার বলে যে বাবার বাড়িতে টাকা নিয়ে আরে কিস্তি উঠাই দিবি না, কিস্তি উঠাইতে আমি দিব না তোমার। আর তখন আমার বেবির, যখন আমার পেটে তখন 3 মাস, টাকা উঠাই দেয়নি। আমার ভাসুর দিয়ে আমার বড় জালে দিয়ে বলে যে এই মেয়েটাই ভালো না, স্বামীর যে কি একটা বলছে না। আমি বললাম যে দেব তো ঠিক আছে, কিন্তু ও তো সময় মতো সপ্তাহে কিস্তি দেয় না। এরকম করতে ঝগড়া লাগলো, ঝগড়া সেরে আমার সকালবেলা অনেক মারলো। খেতে যে দেশি গ্রাম যে পাট কাটতে দেবো, তখন বড় একটা দা আছে, ওই দা নিয়ে এসে আমারে বললো কি বেশি কথা বললে তোর এই দাদি জবাই করে ফেলবি জায়গা। তারপর আমার ভাসুরি বলে ওরে বালির চাপাই দিয়ে মারি ফেলবি একবারে। পরে আমি পাশের বাড়িতে ভাবি বলছি, ভাবি জানেন আমার ভাসুরি না আমারে বলে আমার নাকি বালির চাপা দিয়ে মারি ফেলবে। কয় তুই তো নিজের দিক দিয়ে তুই ঠিক হয়ে থাকিস, ওদের কিন্তু করতে সমস্যা নেই। তখন আমার মনের ভিতরে একটা ভয় জাগলো। সন্ধ্যের সময় বাসায় আসছে, শুধু চাউল, মানে খুব জ্বর, এতে আমি পেট নেট অসুস্থ। তখন রুমে এসে বলতেছি কি ভাত রাঁধছিস? আমি বলছি শুধু চাউল আনছো, তুমি তো ঘরে কোনো বাজার নিয়ে আসো নি, কিচ্ছু নেই, একটা আলু যে সিদ্ধ করে দেবো সে আলুটা পর্যন্ত নেই, কি দিয়ে রান্না করবো? তখন আমার শ্বশুর বলে চাউল আনছিলে শুধু ভাতও সিদ্ধ করতে পারছিল না তুমি? তুমি এরকম একটা খারাপ মেয়ে, বাবা মা কি তোমার এই শিক্ষা দিছে? তখন আমি কোনো কথা না বলি বিছানা থেকে উঠে সারি চাউলটা নিয়ে ভাত বসাই দিছি। আমার আবার একটা জিদ লাগছে কি আমি এমন কথা বলছি ওরে,
যে আজকে শেষ খাও খামো, হ্যাঁ আমি বেঁচে থাকবো না, হ্যাঁ তুমি বেঁচে থাকবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উঠে মার শুরু করছে। তখন আমার ভাসুর একটা সুযোগ মাইরি ফেলে দেখবে, চুল ধরে ইচ্ছা মতো মারতেছে। তখন আমাকে কি রুমের ভিতর টেনে নিয়ে যা, নিয়ে এসে বালির চাপাই দিয়ে মারি ফেলে, গলায় ফাঁস লাগাই ধুয়ে দে, ফাঁস নিয়ে মরে গেছে। তখন আমি যে চিল্লাইতেছি আমার মারতেছে, পাশের বাড়ির ভাবিটা শুনতে পারছে, ওনার দৌড়ে আসছে, এসে ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে। তখন আমার খুব মারতেছে, চুলায় যে আগুন জ্বলছে, আমি যে ভাত বসাইছি চুলার পরে ওইখানে মারতেছে, মারতে মারতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। সে আগুন লাগাই দিছে, তাপ লাগতেছে, মানে আগুন ধরে গেছে গায়ে। তখন আমি করছি কি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার গায়ে আগুন লাগছে। তখন পিছন থেকে ওই ভাবিটা দৌড়ায় আসছে। তারপরে ভাবি এসে মাথায় পানি দিচ্ছে, তোরা কি একটা মানুষ না মানুষ, এতটুকু একটা অল্প বয়সী মেয়েরে বিয়ে করতে এইভাবে টর্চার করিস, না পারলে তো বাবা মার কাছে খবর দে, নিয়ে যাকাসি, আর না যেরকম করে দেওয়ার দরকার সেরকম করে দিয়ে দে। অনেক মারার পরে আমার অনেক অসুস্থ। তখন আমার চুলগুলা এত ঘন ছিল, চুলে তেল নাই, কিছু নাই, মানে কি এক বসে কি আমি একটা পাগলি, আমাকে দেখলে বলবো কি যে এটা একটা রাস্তা, যে পাগলি বেড়ায়, আমি এরকম পাগলি একটা। তখন পরের দিন ওর ছেলের দিয়ে পাঠাইছে যে তোর চাচি আমারে যা একটু দেখি নাই গেতো। আমি বলছি কি আমি তো যাইতে পারতেছি না। পরে ও যে আমার সঙ্গে কথা বলে, আমার শ্বশুর শাশুড়া কেউ পছন্দ করে না। পরে বলতেছি কি আমি ভাবি আমার কি আপনি 10 টাকা দিবেন? কয় কি করবি তুই? আমি কই আমার আর এত তোরটা সহ্য হচ্ছে না, আমি এখান থেকে পালায় চলে যাবো, আমি ঢাকা চলে যাবো। 10 টাকা নিয়ে? 10 টাকা নিয়ে। ঢাকা যাবি তুই কেমনে? তখন আমি বলি টিভিতে দেখেন না, মানুষ 1 টাকাও থাকে না, বাসা থেকে বের হয়ে যায়, কত ভালো মানুষ আছে নে, আমি ওরকম গেলে আমারও অমন হবে না। হয়তো টিভিতে দেখি যে রক্ত বিক্রি করে, আমি রক্ত বিক্রি করে দেবো। তখন বলে যে দেখ তোর আব্বারে খবর দে, আমি কাউরে জানাবো না, আমার জীবন আমি নিজেই শেষ করে দেবো। এখন 10 টাকা দিয়ে সেরি আমার পায়ে একটা জুতাও নেই যে জুতা পরবো, শুধু একটা পরনে বোরকা। আমি দুপুরের পরে তো এখান থেকে চলে আইসি, আসতে অনেক দূর হাঁটছি, হাঁটতে হাঁটতে মানে এতরে আমার পেটে ক্ষুধা, এতরে শরীর মানে কি আমি, আমার মনে হচ্ছে কি আমি রাস্তার ভিতরে মাথা ঘুরে পড়ে যাবো, এত খারাপ লাগতেছে। এক দোকানদারি যাই বলতেছি কি ভাইয়া আপনি আমার কি 1 গ্লাস পানি দিবেন? ভাইয়া বলতেছে তোমার কি হয়েছে আপু, তোমার মুখটা এরকম শুকনো শুকনো কে? আমার অসুস্থ তো, আমার অনেক জ্বর। তুমি যাবে কোথায়? আমি কইছি আমার বাবার বাড়িতে যাবো। কোন জায়গা? আমি টেবুলিয়াতে। তখন বলে যে তোমার বাবার নাম কি? তখন আমি বললাম বাবার নাম এই। কয় তোমার এই অবস্থা, তোমার বাবা এইভাবে তোমার কার সঙ্গে বিয়ে দিছে? আমি তখন বলি যে ওরকম অমুকের ছেলের সঙ্গে। তোমার বাবা মানুষ না অমানুষ? তখন আমি তাকে কোনো কথা বলি না। পরে উনি একটা ভ্যান দেখে আমার ভ্যানে উঠায় দেয়। ভ্যানের ভাড়া যে জায়গায় 20 টাকা, সে জায়গায় আমি যাই কই কি আমার কাছে তো 10 টাকা আছে, আমার কাছে তো টাকা নেই। তখন বলে মা তুমি কার মেয়ে? আমি অমুকের মেয়ে। তোমার বাবা এত তোমার এই অবস্থা। সে ভ্যান চালকেই কথা বলতেছে আমারে, শুধু আমার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ওরাতে কথা বলতেছে। আমি ওদের যে কথার উত্তর দেবো সেটা আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না। তখন এখানে চলে আসলাম, আসার পরে আমার মা বললো কি হয়েছে তুই চলে আসলি কে? আমি কই এই ঘটনা, আমার মারি ফেলতে লাগছিল, পাশের বাড়ির ভাবিটা যদি না আসতো তাহলে আমি এতক্ষণ লাশ হয়ে থাকতাম, আমি আমার তোমরা পাইতা না। তখন বললো থাক জামাই আসুক, যে কোনো এক ব্যবস্থা হবে। এখন প্রেগনেন্ট, ও আর আসে না আমার নিতে, খোঁজও নেয় না, কোনো কিছুই নেয় না, এভাবে চলতেই থাকে। আমার মায়ের বিশাল মুরগির খামার, ভিতরে আমি প্রেগনেন্ট, আমি না অতগুলো কাজ সামাল দিতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে আমার। এর ভিতরে বেবি হলো, যখন দেখতে আসবো সবাই, কেউই দেখতে আসলো না বেবিটারে। কিন্তু আমার যে বিয়ে হয়ে যায় চাচা শ্বশুরের বাড়িতে নিয়ে গেছিল, আমার চাচির শাশুড়ি দিয়ে আমার চাচির শাশুড়ির ছেলেটা দিয়ে দেখতে গেল, মেডিকেলে নিয়ে গেছিল। চলে আসলাম, আসার পরে মেয়েটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন আমার মেয়ের বয়স 1 মাস, আমার বাবা আমার মেয়েরে একটা জামা পর্যন্ত কিনে দিল না, শুধু কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে আগলায় রাখি। তখন আমার বোন বিদেশ চলে গেছে, মরার পরে ফোন দিয়ে বললো যে মুক্তার মেয়ের কিছু জামা কাপড় কিনে দাও, আর ওর মেয়েটা তো মানুষ করতে পারবে না, ওর মেয়েটা তুমি নিয়ে নাও, আমাদের মেয়ে ভাবে তুমি নিয়ে নাও। তো মুক্তারে বলো যদি ইস্টামে সই করে দিতে পারে একবারে তাহলে দিয়ে দাও। তখন আপু বললো যে না, ওর তো এমনি কষ্ট, আরো যদি মেয়েটা আমাদের ইস্টামে সই করে দিয়ে দেয় তো আরো কষ্ট থাকবে। তখন আহমদুল্লাহ বলে সবকিছু করবো আমি, আর ওরে মা বলে ডাকবে এটা হবে না। তখন বর্ষা বলে যে না, মেয়েটা আমরাই মানুষ করবো, কিন্তু ওরে মা বলে ডাকার অধিকারটুকু দাও। আচ্ছা ঠিক আছে। তখন মেয়েটা যখন 6 মাস, গরুর দুধ, আমার মা দুধ রাখে না, আমার ছোট যে বোনটা আছে চুরি করে দুধ নিচে খাটে নিচে লুকায় রাখে, চুপি চুপি আমার মেয়েটারে খাওয়ায়। এমন করতে করতে মেয়েটা যখন 1.5 বছর বয়স হয়, তখন আমি আমার মার ওইখানেই খালি মনে মনে ভাবি আমি যদি গেলে কোথাও একটা কর্ম করতে পারতাম তো আমার নিজের লাইফটা মনে হয় আমি নিজে সাজাইতে পারতাম। আমার মেয়েটা নিয়ে জামাই কোনো খোঁজ খবর নিত না আপনার? কোনো না, কেউই না। তারপরে
একদিন দেখি কি যে আমার মেয়েটা ভাত খাবে, আমার আব্বুরে বলে ওর মেয়ে যতগুলা করে ভাত খায় দিনে 1 কেজি 1.5 কেজি চাউল লাগে। আপনার বাবা সেটা বলে? আমার মা বলে আমার বাবারে। ওকে। আমার বাবা ঈদের সময়, আমার ছোট একটা ভাই থাকে আমার মেয়ের 3 বছরের বড়, ওর জন্য ঈদের জামা কাপড় নিয়ে আসে, আমার মেয়ের জন্য নিয়ে আসে না। মনে মনে ভাবি আব্বুকে আমার মেয়ের জন্য একটা 50 টাকা দিয়ে জামা আনতে পারিনি। পাশের বাড়ি একটা চাচি আছে, বলে তোমার মেয়ের জন্য কি আনছে? আমার মেয়ের অনেক জামা কাপড় আছে, আমার মেয়ের লাগবে না। তখন ওই চাচি দুধ বিক্রি করে কিছু টাকা জমায়, আমার মেয়েরা কি করে একটা ফ্রক জামা বানিয়ে দেয় ঈদের সামনে, আর আমার বোন কিছু জামা কাপড় দিয়ে দেয়। তারপর আমি কিছু কষ্ট মনে করি না যে আমার মা মনে হয় এরকম থেকে গেছে। তো ছোটকালে যখন মারতো, তখন আমার স্কুল ছিল মায়ের কবরের পাশে, আমি যা যা কবরের সাথে দাঁড়ায় দাঁড়ায় কান্দাবার কইতাম, মা তুমি এই কবর থেকে উঠে এসে আমারই নিয়ে যাও। আমার মার কবরের সামনে যায় দাঁড়ায় দাঁড়ায় আমি অনেক কাঁদছি স্কুল থেকে। তারপরে আমার মেয়ের যখন খাইতে দেন, আমার মেয়ের অনেক অসুখ হয়, তখন আমার দুলাভাইয়ের কাছে আমার বড় বোনে ফোন দেয় যে দেখো মুক্তার মেয়ের না অনেক অসুখ, মুক্তারি নিয়ে আমাদের এখানে চলে আসো। চলে যাই আমি আমার বোনের এখানে। বড় আপনার শাশুড়িও খুব দরজাল, বড় বোনের উপর অনেক টর্চার করে, স্বামী নেই বিদেশ থাকে। আমার আপনার শাশুড়ি অনেক অনেক কথা বলে, বিয়ে করছে আমার ছেলে একজন, খাওয়াই 3 জন, আমার ছেলেকে এখানে ভান্ডার খুলে বসছে খাওয়ানোর জন্য মানুষের। তখন আমি বললাম যে আপু কত মানুষ তো ঢাকায় কাজ করে, আমার মেয়েও তো এখন 1.5 বছর হয়ে গেছে, যে তুমি আমার মেয়েটাকে রাখো, আমি ঢাকায় চলে যাই। টাকা দিয়ে কি করবি? কেন গার্মেন্টসে চাকরি করে কত মেয়েরা, আমি কি করতে পারবো না? আমিও করতে পারবো। তখন আমার বাড়ির পাশে একটা কাকা থাকে, কাকারে বলি কি কাকা আপনি ঈদে আসছেন আমারে নিয়ে যাবেন? কয় তুমি কি কাজ করতে পারবা? আমি মানুষের বাড়ি যদি গেলে আয়ার কাজ করতে আমি তাও করবো, তাও আমি এখানে থাকবো না। পরে আমার ওই কাকার সঙ্গে আমি ঢাকায় চলে আসি। আসার পরে কাকা একটা মেয়ের কাছে নিয়ে এসে রাখে, ওইখান থেকে আমি কাজ করতে থাকি। এখান থেকে কিছু ঘটনা আছে পিছে, যে যখন আমার বেবিটা থাকে তখন আমি বুঝতে পারি না অবশ্য আমার বেবিটা পেটে, তখন আমার এই মায়ের মানে আমার খালার জরার নাড়িতে ঘা হয়, একটা ক্যান্সার জাতীয় অসুখ হয় জরায়ুতে। যেটা আপনার মায়ের হয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম যেটা একটা ছোঁয়াচে রোগ, এটাকে বলা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি বলে এটাকে। এটা আসলে একজনের হলে তিনি যার সংস্পর্শে যাবেন তারও হবে, সেলিফিস বা গনেরিয়া যেটাই বলি না কেন। আপনার বাবার এটা ছিল এবং যে কারণে আপনার মায়ের ছিল, এখন ফাতমা যিনি খালার তারও হয়েছে। তখন একদিক দিয়ে সাইড, একদিক দিয়ে দুইটা অপারেশন একবারে হবে, ব্লাডের দরকার। তখন ব্লাড কোথায় পাবে? তখন আমার ভাই আমার এখানে গেল, যার পরে সেদিন আমার অনেক মারছে। মারার পরে আমি মামার বলতেছে আপু কি কামড়ে তো অপারেশন করতে হবে, মেডিকেলে নিয়ে গেছে। তোরে কে পাঠাইছে? আব্বু পাঠাইছে তোমার নিয়ে যাইতে। ঠিক আছে, দুলা হয়তো কাজে গেছে, তুমি ওদের সঙ্গে যাও, যাই সারি বলো। বলে আসছে, আমি ওর সঙ্গে চলে আসছি। দাদি আমার চাচিরা সবাই দেখতে যাবে, আমি ওদের সাথে যাব। আমার মার ব্লাডের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। আচ্ছা। আর আমার আব্বুর রক্তের গ্রুপ বি পজিটিভ, বোরাপর মানে সবারই বি পজিটিভ, বি নেগেটিভ রক্ত নাই। তখন শুধু আমার রক্তটা পরীক্ষা করা বাদ আছে। আর আমার এক মামার রক্ত বি নেগেটিভ, তার যে আপন বোন সে রক্ত দেবে না। মামা দিবে না মানে আপনার মার ভাই? আপন বোনের সমস্যা, তাও আপন ভাই ব্লাড দেবে না। তারপরে এত কিছু করার পরও আমার মায়ের আমরা অনেক ভালোবাসি, অনেক। তারপরে তো যখন ব্লাড পরীক্ষা করলো, আমার দুলা ভাই কোত্থেকে জানি 1 ব্যাগ রক্ত জোগাড় করলো, যে আমার এক বন্ধু আছে ওর রক্ত বি নেগেটিভ, ও 1 ব্যাগ রক্ত দিতে শিকার হয়েছে, আর 1 ব্যাগ রক্ত কোথায় পায়? তখন আমার ব্লাড টেস্ট করলো, আমার রক্ত এ বি নেগেটিভ। তখন ব্লাড ব্যাংকে ফোন করলো যে রক্তের বদলে কি রক্ত দেওয়া যাবে? কি রক্ত? মানে আমার রক্ত বাদে, মানে আমার আব্বু বললো আমার শরীর থেকে রক্ত নেওয়ার কথা, আব্বুর শরীর থেকে। বলছে না, আমাদের ব্লাড ব্যাংকে বি পজিটিভ রক্ত অনেক পড়ে আছে, এটা লাগবে না, যদি অন্য কোনো গ্রুপ থাকে তাহলে বলেন। একটা রক্ত আছে এ বি নেগেটিভ, হ্যাঁ এটা দিলে দেওয়া যায়। তখন আমি প্রেগনেন্ট অবস্থায় আমি 1.5 ব্যাগ রক্ত দিয়ে 1 ব্যাগ রক্ত নিয়ে আসি আমার মায়ের জন্য, এই সৎ মায়ের জন্য। এই সৎ মায়ের জন্য আমি, যখন আপনার সাথে খারাপ ব্যবহার করতো। তারপরেও দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি, প্রিয় শ্রোতা। তারপর আমি তো বলছি যে আমি শুধু একটু মুখের ভালোবাসার জন্য অনেক কিছু করছি, শুধু এতটুকুই আমার কাছে, তোর আমার একটু ভালোবাসা দে, শুধু একটু ভালোবাসা। আপনি ঢাকায় আসার কথা বলছিলেন, আমি বুঝতে পেরেছি আপনি কেন অতীতে ফিরে গিয়েছিলেন।
খুবই বেদনাদায়ক। ওকে, ঢাকায় ফেরার পর এর আগেও আমার বাবার সঙ্গে একবার আমার দুলাভাইয়ের জমি বিক্রি করে বিদেশ পাঠায়, টাকা নিয়ে করে। আমি কয়েকটা কথা বলছিলাম, আমার মার সঙ্গে ওর ঝগড়া লাগছিল, ঝগড়া লাগার পর আমি বলছিলাম, আমার মায়ের বলছিলাম, আমার মা বলছে আমি তোর বাবার সংসার করব না। তখন আমি কথাটা বলছিলাম যে কেন করবো না, তখন আমার মায়েরে মায়েরে ফেলে দিয়ে তখন বিয়ে করছো, এখন কেন সংসার করবে না, তখন ভালো লাগছিল, এখন কেন ভালো লাগে না, আগে যদি ভালো লাগছে এখনো লাগতে হবে। আমার বাবা বলে আমিও সংসার করবো না। আমি তোমাদের করতে হবে, কেন তোমরা এমন করো এখন, তখন আমার মায়েরে মায়ের ফেলছিল, তখন ভালো লাগছিল না। দুই এক কথা অনেক ঝগড়া লাগার পরে আমার বাবা আমার মায়ে আমারে বাসায় গিয়ে দিয়ে আমার বাবা আমারে মাথার উপরে মারে, এখন পর্যন্ত আমার এখানে সিলাইয়ের দাগ আছে, বাঁশ দিয়ে এমন মারে আমার মাথা ফাটি, এই দিক দিয়ে রক্ত ঝুজায় পড়ে, সবাই দেখে বলে কি বাপ না কষাই। তখন আমাকে মেডিকেল নিতে আমার মাথায় 6টা সিলাই দেয়, আমি মাথা নিয়ে কতদিন উঠতে পারি না, মানে আমার কিছু স্মরণ শক্তি থাকে না এখন পর্যন্ত। তখন থেকে আমার বাবারে আমি একদম পরিত্যক্ত করে দেই, কোনোদিনও সম্পর্ক রাখবো না, কোনোদিনও না। বাবা গেল, স্বামী গেল, এবং আপনি নিজের সন্তানের জন্য ঢাকাতে পাড়ি জমিয়েছেন। পরিকল্পনা হচ্ছে যদি বাসায় বুয়াও থাকতে হয় তবুও কাজ সন্তানের করবো। জন্য কিছু কাজ করে কিছু কাজ পয়সা করতে রোজগার হবে। করবেন। তারপর আমি ঢাকাতে চলে আসলাম, এখন গার্মেন্টসে চাকরি নিলাম। কোন গার্মেন্টসে ছিলেন মনে আছে? হ্যাঁ, কোথায় এটা? প্রথম মিরপুর 1 নম্বর ডিপ্লোমা গার্মেন্টস এসে আমি প্রথম জয়েন করি কত সালে? 2010-এ। 2010 4 বছর হচ্ছে আমি ঢাকাতে আসছি। 2010-এ। ওকে। নভেম্বর মাসের 3 তারিখে জয়েন করি এখানে। জয়েন করার পরে আমি 1 মাস ডিউটি করার পর আমার খুব অসুখ হয়, খুব জন্ডিস, আমি অনেক আক্রান্ত হই। তখন আমার নিজের ধারণা যে আমি বাঁচবো না, মারা যাব। অনেক কিছু করার পরে আল্লাহ ভালো করার মালিক, এখন ভালো হয়। ওইখান থেকে ওইখানে যে একটা আমাদের কাজের যে দায়িত্বে একটা মানুষ থাকে, সবাই আমাদের ভালোবাসে অনেক। তখন আমি বললাম কি ভাইয়া, আপনি কি এই কাজের কোনো পথে আমার একটু শিখাইবেন, মানে আমার আগ্রহ যে আমি তাড়াতাড়ি কি করে কাজগুলো শিখবো। জি। ওইখান থেকে কিছু কাজ শেখার পর আমি ওইখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় যাই, যে বেশি কিছু টাকা যদি পাইতাম। এখানে তো মাত্র 2500 টাকা। 2500 টাকা আমি কি করব, আমার মেয়েকেই দেব, আমি এখানে খাবো না কি করব। ওইখান থেকে চলে আরেকটাতে আসি, আসার পরে চাকরি করতে থাকি। চাকরি করতেছি মানে তো এরকম ছেলেরা কত কিছু, আমি এতটুকুই শুধু ছেলেদের ঘৃণা করি। ছেলেদের ভিতরে যে একটা ইয়ে আছে, আমি কখনো ওনার লাইফ মানে ইয়ে করি না, যে না আমার জীবন আর কখনো কোনো ছেলের ভিতরে আর জড়াবো না, আমার বাকি জীবনটা আমি এভাবেই কাটাই দেবো। কেউ যদি আমার জিজ্ঞাসা করে যে তুমি এখানে কে কে থাকো, হাজবেন্ড আছে, আমি বলে না। কোথায়, বলি কি আমার বেবিটা যখন 1 মাসের পেটে তখন আমার হাজবেন্ড বিদেশ চলে গেছে, আর এই পর্যন্ত আসেনি। এই কথাগুলো বলে আপনি নিজের মতো করে চলতেন। আমি এবং এই সময়টাতে আপনার হাজবেন্ড আপনার প্রতি কোনো খোঁজ খবর কোনো নেই? খোঁজ খবর নেই। আপনার বেবির বয়স তখন কত ছিল যখন আপনি ঢাকাতে পাড়ি জমিয়েছেন? তখন আমার বেবির বয়স ছিল 1 বছর 7 মাস। এই 1 বছর 7 মাসের মধ্যে হাজবেন্ড কোনো খোঁজ না। খবর নেয়নি? বেবিটাকে দেখতে এসেছিল? কখনো না। বেবিটাকে এই সময়টাতে কখনো দেখতেও এখন আসেনি? পর্যন্ত আমার মেয়ে যদি গেলে এখন আপনি প্রশ্ন করেন যে মামুনি তোমার আব্বুকে, বলবো আমি জানি না। প্রিয় হ্যাঁ মুক্তা, তারপর যখন ঢাকায় চলে আসলাম 3 মাস হওয়ার পরে আমার স্বামীর বাড়ি থেকে যখন শুনতে পারলো যে আমি ঢাকায় চলে আসছি, তখন ওরা নাকি আমার নামে কেস করলো যে আমি নাকি ওদের বাড়ি থেকে 50,000 টাকা দামি গহনা টহনা নিয়ে পালায়ে চলে আসছি। তখন আমার বাবার নামে কেস করলো সামান্য। তখন আমার বাবা বলল এই 1 বছর পরে 2 বছর পরে কি নামে কেসটা কি করলো? কেস করলো, বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালায়ে চলে কত আসছি। টাকা? 50,000 টাকা, আরো 1 ভরি স্বর্ণের গহনা। ওকে, দ্যাটস রিয়েলি ফানি। ওকে। তখন আমার বাবা বললো যে ভাত পাই নাই, আমার মেয়ের 50,000 টাকা নিয়ে আসছে। তারপর এখন কোর্টে তো হাজির হতে হবে। 10 টাকা নিয়ে বের হয়েছিলেন, সেই 10 টাকাও অন্য কারো কাছ থেকে ধার করে? ধার করিনি আমি, আজ পর্যন্ত সে 10 টাকা সে ব্যক্তির এখনো আমি দেই নাই। তখন আমি আমারে বললো যে তুই ঢাকা থেকে চলে আয়। আমার বড় বোনে বললো কেন, ও বলছে যে ডিপোজ চায় তোর কাছ থেকে, তাই ওরা কি বিয়ে করবে। আমি কি আজ পর্যন্ত বিয়ে করিনি কিসের জন্য, আমি কি মানা করছি? আমি ওরে ডিপোজ দেবো না। ওরে বলো ও আমার স্বামী হিসেবেই থাকবে, আমার মেয়ে, আমি যে তার স্ত্রী, কখন আমি সেই দাবি নিয়ে দাঁড়াবো না। তা আমি বলতে পারবো যে না আমার স্বামী আছে। তখন আমার এই ভিতরে বিবেকটা আসলো, ওরা বললো যে না ডিপোজ চাই। তখন আমার জিদ লাগলো, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, ডিপোজ দিয়ে দেবো। তখন আমি ওইখানে 3 দিনের ছুটি নিই, নিয়ে বাসায় এসে সেরি কোর্টেও হাজির হই না, কোথাও হাজির না, শুধু একদম কাজী অফিসে যাও, এখান থেকে আমি ডিপোজ দিয়ে দিই। চলে আসার 1 সপ্তাহ পর শুনি যে ও আরো আগে বিয়ে করছে। মানে আপনি থাকা অবস্থায়? আমি থাকা অবস্থায় সে বিয়ে করছে। সেই যে বউটারে বিয়ে করছে সেই বউ প্রেগনেন্ট। শুধু এতটুকু বললাম যে ও ভালো থাক, দোয়া করি। চাকরি করতে লাগলাম। চাকরি করতে করতে
আমাদের অফিসে একটা গ্যালজাম লাগলো। গ্যালজাম লাগার পর এখান থেকে আর কি চাকরিটা ছেড়ে দিলাম। গাজীপুরে তো আমার এক বান্ধবী থাকে, আফরোজা নাম। ওরে বললাম যে তোর যাই কি আমারই নিবি? কয় যে আমি তো এখানে লাভ ম্যারেজ করে বিয়ে করছি, এখন কেউ জানে না, তুই কাউরে বলবি না। ঠিক আছে, আমি তোর কখনো কাউরে বলবো না। এখানে আসলাম, আসার পরে এক অফিসে চাকরি নিলাম। চাকরি না পরে যে ফিনিশিং এর ইনচার্জটা, প্রথম আমার দেখতেই পারতো না, খুব খারাপ ব্যবহার করতো, কি বকাবকি করতো ভাষা খারাপ করে। তখন কিছুদিন পরে উনি আমার অনেক আদর করে, আমি বুঝতে পারি না কেন আদর করে, হঠাৎ করে কেন এরকম হঠাৎ করে পরিবর্তন? কেন এত আদর করে। রাইট। ছুটি হওয়ার পরে শুক্রবারের দিন বন্ধ, দুপুরবেলা ফোন দিয়ে বলতেছে মুক্তা অফিসে আসো, কিছু কাজ আছে, বিদেশ থেকে ভাইয়ারা আছে, শিপমেন্ট যাবে, কিছু কাজ করতে হবে। তখন আমি মানে বোরকা পরে সবসময় মাথায় স্কার্ফ পরে কাজ করতাম, স্কার্ফ কখনো খুলতাম না মাথা থেকে। সেদিন আমি দুষ্টামি করে কি চুলগুলা ছাড়ি দিয়ে এরকম কালো একটা ছোট্ট টিপ করে অফিসে আসছি। আসার পরে মানে ওনার চোখে ভালো লাগছে, লাগার পর আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করছে। ওনার কিন্তু বউ আছে, 2টা মেয়েও আছে, আমার চেয়েও 10-15 বছরের বড়। তখন একটা আমার বান্ধবীরা বললো, তা আমি বলছি, এটা সম্ভব না, কখনো এটা হয় না, এটা যেটা হবার না সেটা না। বান্ধবীরা বললো, বান্ধবীটার কাছে ওই বসটা শেয়ার করছে যে ওকে আপনাকে পছন্দ করে এই কথাটা বলতে। আমি বললাম কি না। তখন আমার মেয়েটা বললো যে দেখ, তুই যদি এই কথা না বলিস তাহলে তোর উপর এখানে কাজ করতে পারবি না, তুই তোর উপর টর্চার করবে, যা বলে তুই খালি হ্যাঁ হ্যাঁ বলে যাবি। তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার বলে তোমার কি ফোন আছে? আমি বলি না, আমার ফোন নেই। আমি তোমার একটা ফোন কিনে দিলে তুমি কি নিবা? আমি বলি না। তখন আমার বান্ধবীটা বলে, তুই না বলছিস কিছু, তুই হ্যাঁ বল। তখন বললাম না রে, ফোনটা যদি নেই, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন কি হবে? আর কিচ্ছু হবে না। আমি আচ্ছা ঠিক আছে। ফোনটা কিনে আমার বান্ধবী দিয়ে দেয়। তারপরে আমার একদিন আমার বান্ধবীর সাথে বলে কি তুমি একটু মার্কেটে আসো। মার্কেটে আসার পরে অনেক কিছু আর কি কিনে দেয়, দেওয়ার পরে বাসায় চলে যায়। আমি কিছুদিন পরে আমারে বলে আমি কিন্তু তোমার বিয়ে করবো, ডিরেক্ট, একদম ডাইরেক্ট। This track was downloaded from FusionBD.com. আপনি বলুন সম্ভব না, আপনি আমার বাবার বয়সী, কি করে কথা বলেন, নাহলে কিন্তু সমস্যা হবে। তখন আমার ভিতরে একটা ভয় আসলো, এত কিছু দিল, যদি কোনো কিছু করে তখন আমি বললাম কি বস, আমি তো বাড়িতে যাব, বাড়ি থেকে তারপরে আমি বেড়ায় আসি, কিন্তু আমি কিন্তু বাড়িতে যাব না, আমি এখান থেকে চাকরি ছাড়ি দেবো, দিয়ে অন্য অফিসে চাকরি নেবো, বাসাও চেঞ্জ করে ফেলবো, যদি আবার বুঝতে না পারে। এটা আপনার প্ল্যান? আমার প্ল্যান। এখান থেকে চাকরিতে চলে আসলাম, আসার পরে অন্য অফিসে চাকরি নিলাম, এখানে ভালো চাকরি করতেছি, মানে এখানে জিএম এর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। যখন পরিচয় হলো জিএম এজিএম, সবাই অনেক আদর করে, সবাই বলে যে মেয়েটা অনেক ভালো, নরমাল, সুন্দর। তখন মানে যে কোনো ভাইয়ার আসে কাজের জন্য, যখন ইনভিটেশন করতে যায় রুমে, গ্লাস রুমে, তখন আমারে ডাকে। যে কোনো ভাইয়ার আসলে, কখনো যদি কালে মনে করেন যে কাজের সমস্যা হয়েছে, পরে শিটমেন্ট হবে, রাত্রের 12টা-1টা বাজে আমার ফোন দেয় যে আজকে শিটমেন্ট আছে, ছুটি হয়ে গেছে, তুমি আসো। আর 2টা মেয়ে আছে আমার সঙ্গে, আমার এক বান্ধবী রিপা, আমি আর একটা মেয়ে, আমরা আসতাম, এসে কাজ টাজ করে চলে যেতাম। কিন্তু আমাদের অফিসে যে পিএম ছিল একটা, উনি ছিল অনেকটু খারাপ, মানে লুচ্চা টাইপের। তখন আমার একদিন রুমের ভিতর ডাকার পরে বলে, মুক্তা তুমি কি বিয়ে করবে না? যে না, বিয়ে করবো না, তোমার জীবনটা কিভাবেই যাবে। তখন আমি বললাম স্যার, আমি এখানে কাজ করতে আসছি, আমার জীবনের বিষয়ে কখনো কোনো গল্প করতে আসি নাই, আপনি এখানে কাজ করতে আসছি, আমার কাজ ভালো হচ্ছে কিনা আপনি এটা দেখেন, আমার জীবন নিয়ে কেন আপনি ঘাটাঘাটি করেন। তখন বললো কি না, তুমি অনেক সুন্দর, তো তোমার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে আমার। যেখানে নতুন গেলেন ওখানেও একই অবস্থা? ওখানে একই অবস্থা, অনেক মায়া লাগে আমার। তখন আমি কথাটা দুষ্টামি ভেবে বললাম, কিচ্ছু মানে সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে যাও। পরে একদিন ওই ছাড়েটা আমার কাছে ফোন দেয়, কথা বলে আর কি, তখন কোনো কিছু বলে না, খালি বলে মুক্তা তোমার অনেক ভালো লাগে, যে কথা বলে আমি কথাটা মানে কোন স্যারকে আপনি ফোন দেন? আমি কনফিউজ হয়ে গেছি, কোন স্যারকে ফোন দেন আপনি? আমি ফোন দেন, আমার কাছে ফোন দেন, মানে আগে যেটা চাকরি ছেড়ে আসলেন সেটা, নাকি বর্তমানে যেটা চাকরি করি সেটা? সেখানেও এক স্যার এরকম ঝামেলা? কি নাম ছিল ওনার? ইমন। উনি কি দেখতো? পিএম ছিল, মানে পুরো ফ্যাক্টরির দায়িত্বে ছিল। উনিও আপনাকে ভাবে জ্বালাচ্ছে? হ্যাঁ, ওনার কিন্তু বউ আছে, একটা মেয়ে আছে আমার সমতুল্য, মানে আপনার সমান বয়সী? আমার সমান। আগে যেটা জ্বালাতো ওর 2টো মেয়ে ছিল এবং আপনার বাবার বয়সী ছিল? হ্যাঁ। ওকে। কাউরে কাছে বলি না, আমারে বলে মুক্তা আসো যাই ফুচকা খেয়ে আসি। ওখানে বলে ছাড়ো, মাথা ব্যথা, জ্বর, মানে যে কোনো একটা অজুহাত দিয়ে
কথাটা কাটাই দেই। তখন আমার একদিন ফোন ধরে কি, তুমি একটা ছলনাময় মেয়ে, তোমার উপরে সুন্দর কিন্তু ভেতরের মনটা তোমার অনেক খারাপ। আমি তখন বলি কিচ্ছু করার নেই, সবই তার ইচ্ছা। এই কথা বলতে বলতে একদিন রাত্রে 3টা বাজে ছুটি হয়, মানে আমার বাসার সামনে যাই, সিঁড়িতে ছাদটা দাঁড়ায় থাকি, আমি ফলো করতে পারি না। তখন হুট করে সে আমার সামনে দাঁড়ায়, ছাড় আপনি এখানে? তখন আমার হাত ধরে, মুক্তা আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার একটু ভালোবাসা দাও। আমি বলছি, আপনি কি করছেন? যখন উনি বলছে আমার হাত ছাড়েন, আমার হাত ছাড়েন, আপনি আমার হাত ছেড়ে দেন, মানুষের কেউ দেখলে সমস্যা হবে, আপনি আমার হাত ছাড়েন, ঢাকার শহর, এটা গিরাম না। তখন পিছন থেকে একটা ছেলে এসে বলে, এই এটার হাত ছাড়, এটার হাত ছাড়ছিস না কিসের জন্য? ছেলেটা আমার ইচ্ছে, মুক্তাপতি বাসায় চলে যাও। না আমি বাসার ভিতরে চলে যাই, গেট খুলে তখন ছাড়ে নাকি নিয়ে যায়, সেটা পরে শুনছি, অবশ্য জানি না, ওনার কাছে যা কিছু ছিল নিল, ওনার নাকি অনেক মারধর করছিল। তারপরে আমি কথাটা কার সঙ্গে শেয়ার করব, কেমন যেন একটু লাগতেছে, কারই কথাটা বললে পরে আমি এই বিপদ থেকে উদ্ধার পাবো। তখন এর মাঝখানে থেকে আমাদের অফিসে একটা ছেলে, মানে আমার সাথে কথা বলতে আর কি, যে যারা ওয়ার্কার থাকে আমার সাথে কেউ সাহসে কথা বলতে চায় না, মানে একটা দিক দিয়ে ভয় পাই কি, মানে এখানে যে ফ্যাক্টরির যে জিএম সে বলছে যে এটা আমার ছোট বোন, এর কেউ কিছু বলবি না, যদি কোনো অন্যায় করে থাকে আমার কাছে বলবি, আমি ওর বিচার করব, কারণ ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। তখন কেউ কিছু বলতো না, কেউ যদি কিছু বলতে তাহলে বলছে এই ওরে কিছু বলিস না, যে বলবি তার চাকরি থাকবে না। কেন? জিএম স্যারের বোন হয় এটা। আচ্ছা। তখন ছেলেটা আমার কাছে আসে, সে বলে কি, আপা তুমি না অনেক সুন্দর। তখন আমি বললাম সবাই বলে, না সবাই না, আসলে তুমি সুন্দর, আল্লাহ সৃষ্টি করছে, তাদের কিছু করার নেই, তাই বলে আমি কাজ করতেছি। ছেলেটা চলে গেল। সবারদের ভিতরে ছেলেটা গরু জবাই দিছে। আমার বলছে আপা মাংস নিবেন? আমি বললাম ভাই আমি তো ব্যাচেলার, 2 কেজি মাংস নিয়ে আমি কি করব? ভাগ বলে না 500 টাকা করে দিয়ে 2 কেজি করে মাংস, 2 কেজি মাংস খাওয়ার মতো আমার রুমে মানুষ নেই, শুধু আমি আর একটা মেয়ে, 2 জন থাকি আমরা, মেয়েটার নাম হচ্ছে জোসনা। তখন বললো কি আপু নেও, মাংসটা অনেক ভালো হবে। ঠিক আছে। পরে যখন স্যালারি উঠেছি, উঠানোর পর তখন টাকাটা দিতে হবে, তখন আমি টাকাটা দিয়ে দিছি। পরবর্তী ছেলেটা যায়, সেটা জোসনার কাছ থেকে আবার টাকা চায়। তখন আমি বলছি এই আপনারা কি ব্যবসা শুরু করছেন, একবার টাকা নিছেন তাতে হয়নি, আবার নিতে হবে? তখন বলছে আপু সরি আপু আমি তো জানি না। এরকম করতে করতে ছেলেটা তখন আমার সাথে কথা বলতে বলতে আমার বলে কি আপু তোমার না আমার বোনের মতো লাগে দেখতে। তাই আমি বলছি আমি তো আপনার বোনই। আপনার বোনই, অফিসের ভিতরে আমি অনেক দুষ্টামি করি, তোমার ঘরের মন খারাপ থাকলে বলতাম যে এই মন খারাপ করিস কে, তুই আমার দিকে দেখ, আমার মা নেই, তোদের তো মা আছে, তোদের কত আদর করে, আমার তো কেউ নেই, তোদের অসহায় হলে মায়ের কাছে ফোন দিস, তোর মা দৌড়াই আসে দেখার জন্য, কথা বলে ওদের মনটা ভালো করি। তখন আমি কাজ করি, টেবিলের নিচে এসে ভাইয়াটা বসে বলে কি আপা তোমার আমি বোন বানাবো। আমি কি ওই বোন তো বানাইছেন, আর কি বোন বানাবেন? এমন বোন না। কেমন বোন? যেমন এক মায়ের পেটের ভাই বোন থাকে এমন। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যখন মায়ের পেটের বোন তার উপরে তার কোনো কথা থাকে না, ঠিক আছে আপনার ফোন নাম্বারটা তাহলে আমারে দেন। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা আমি দিলাম। ফোন দেয়, কথা বলে আপু কেমন আছো এই বৃত্তান্ত। পরে হঠাৎ করে একদিন এসে আমারে বলে আপু তোমার কাছে আমি কোনো জিনিস চাইবো, তুমি আমারে দিবে? আমার মনে সন্দেহ আসলে, কি রে বোন বলে ডাকি, কি জিনিস চাইবো, এমন কি আছে আমার কাছে? তখন আমি বললাম কারণ মাথায় হাত রেখে ওয়াদা করতে হবে। ওয়াদা করতে পারি কিন্তু একটা সত্য আছে। কি সত্য? এমন কিছু চাইবেন না যাতে আমার দেবার মতো স্বার্থ না থাকে, দেওয়ার মতো স্বার্থ যেটা আছে এটাই বলেন, এটাই বলবেন, দেবার মতোই। ঠিক আছে, আপনি যখন আমার বোন বানাইছেন, আপনার মাথায় হাত রেখে ওয়াদা করলাম। তখন আমার বলতেছে আপনি আমার ভাই দিয়ে ভাবি বানাই নিতে চাই। বললাম আপনি কি জানেন আমি ম্যারেজড? জানি। বেবি আছে আপনি জানেন? তাও জানি। তাহলে কেন আপনি এরকম প্রশ্ন করতেছেন? আপু তোমার দেখলে আমার অনেক কষ্ট লাগে, তোমার কষ্টটা যদি আমি একটু শেয়ার করতে পারি। আমি ভাইয়া দেখেন আমি চিন্তা ভাবনা কখনো বিয়ে করব না, আপনার কাছে তখন মাথায় হাত রেখে ওয়াদা দিয়ে ফেলছে। তাহলে একটা কথা শুনেন, যদি কোনো গ্রামের সহজ সরল ছেলে পান যে রিক্সা চালায়, দিন মজুর করে, সে যদি আমার সুখে রাখতে পারে, এরকম একটা ছেলে যদি পান তাহলে আমার বিয়ে দেন, যে শুধু আমারে ভালোবাসে, আমার কষ্টটা ভুলে রাখতে পারবে, তেমনই হবে। তার 15 দিন পরে ওরা আমার এখান থেকে দেখতে আসে, ওর এক বন্ধু, ওর এক চাস্তো ভাই, মানে দেশ থেকে দেখতে আসে, মানে ছেলেটা দেশে থাকে। আমি যেটুকু পারি আয়োজন করি, ওরা দেখা টাকার পরে ওরা বলে কি আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। ঠিক আছে, তখন আমার যে বোন বানাইছে, যে ছেলেটার সাথে আপনার বিয়ে দেওয়ার কথা হচ্ছে, সেই ছেলেটা তো আপনাকে দেখেনি, দেখেছে তার ভাই, তাই না? ছেলেটা সম্পর্কে আপনি কিছু জানতেন ওই সময়? কিছুই জানতাম না, আমি কিছুই না। তারপর শুধু আমি যে আমার ভাই বানাইছে তারে বলছি ভাইয়া আপনি এমন কিছু করেন না, দ্বিতীয়ত আমার জীবনে যদি কষ্ট আসে, আমি কিন্তু অনেক কষ্টে মানুষ হয়েছি,
আমি এমনও বলছি যে ফোনে ওর সঙ্গে কান্নাকাটি করে এমনও বলছি, ভাইয়া জীবনে কখনো বাবার আদর কি, মারা তো নাই, মানাদর তো বলতেও না, তাও আমি বুঝি নাই। ঠিক আছে, তারপরে তো দেখলো, দেখার পরে চলে গেল ওদের বাড়িতে, ওরা চলে গেল, দেশে চলে গেল। চলে যাওয়ার পরে 1 মাস পর তখন বললো যে ঠিক আছে, যা কিছু লাগে দিয়ে আমরা বিয়ে করব। তখন ছেলেটার সাথে আমি কথা বলি, কথা বলার পরে তখন আমি একটা জিনিস মনে করি যে ছেলেটার সঙ্গে কখনো দিনে কথা বলবো না, রাত্রে 10টার আগেও কথা বলবো না। গ্রামে যত থাকে 10টার পরে, এমনকি রাত্রে 12টার পরে কথা বলবো আমি। যদি ওর বউ থাকে কাছে তাহলে তো ফোনটা রিসিভ করতে পারবে না, কথা বলতে পারবে না। আমার মনের ভিতরে আপনার একটা সন্দেহ হচ্ছিল একবার? সন্দেহ হচ্ছিল আর Okay. কি, কেন সে এত জেনে শুনে এরকম একটা এরকম ছেলে একটা মেয়েকে বিয়ে করতে বিয়ে করতে চাচ্ছে। যায়? Right. তখন আমি ওরা রাত্রে 2টা বাজে ফোন দিই, 3টা বাজে ফোন দিই, যখন ফোন দিতে চাচ্ছি তখনই কথা বলে। তখন আমি ভাবলাম যে না, প্রতিদিন তো ধরতে গেলে ফোন দিই রাত্রে বেশি, তাহলে তো তখন বউ থাকলে তো এরকম হতে পারে না। গ্রামে যেহেতু এটা শহর না। তখন এমন করতে করতে তখন আমার ওই যেটা ভাই বানালো ওটা বললো যে তোমাদের বিয়ে দিয়ে দিই। তখন আমি বললাম, ভাইয়া আমার যদি আপনি বিয়ে দেন তাহলে কিন্তু আমি 1 সেকেন্ডও ঢাকায় থাকবো না, আমি দেশে যাব, আমি গ্রামের মেয়ে গ্রামের মতো থাকবো, আমি বাঙালি বউ হয়ে থাকবো। আমি এখানে আমার ঢাকায় আর চাকরি করতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তখন মানে এসব কথায় সবকিছু ওরা রাজি। তখন আমি একটা পয়েন্টে দিলাম যে আমার 1 লাখ টাকা দিতে হবে। কেন 1 লাখ টাকা দিতে হবে? আমার মেয়ের জন্য। আমার মেয়ে যে পরে ভবিষ্যতে তখন ওর সঙ্গে বিয়ে হবে, পরেতে বলবে যে ওই মেয়েটা আমি দেখবো না কিছু না, যদি 1 লাখ টাকা দিতে পারে তাহলে আমি বিয়ে করবো, না হলে করবো না। তখন আমার ওই ভাই বললো কি, বোন আমি তোমার বোন ডাকছি, তোমার জীবনে যদি কোনোদিন কখনো কোনো কষ্ট আছে, আল্লাহ যেন এই কষ্টটা আমার মেয়ের উপরে দেয়। এই জাতীয় কথা বললো? এই জাতীয় কথা বললো। তখন এর উপরে তো কোনো প্রশ্ন আর আসে না, যেহেতু কারোর কেউ যদি নিজের সন্তান নিয়ে কিরা কাটে, আল্লাহর কাছে বান্ধা রাখে, তাহলে তো কিছু বলার নাই। ঠিক আছে, ওর সাথে করে নিয়ে যায়, বিয়ে দিয়ে দিল। বাসায় আসলাম, বাসার মানুষ, আপনি যে বিয়েটা করলেন আপনার বাড়ির কেউ জানতো? শুধু আমার বড় বোনে জানতো, এছাড়া বাড়ির কেউ জানতো না জানতো না। যে আপনি দ্বিতীয় বিয়েটা করলেন? দ্বিতীয় বিয়েটা করলাম, বিয়ে করে চলে আসলাম। তখন আমি যে দুষ্টামি করে যে অফিসে একটা ড্রাইভারের সঙ্গে যে কথা বলতাম, ও আমার সাথে কথা বলতো আর কি, আমি আর কি দুষ্টামি করতাম। ও কখনো বলেনি যে আমি তোমার বিয়ে করবো, তোমার সাথে সংসার করব, এরকম কখনো কোনো কথা বলেনি, আমিও বলি নাই। জাস্ট শুধু কথা বলি সময়টা কাটানোর জন্য। এখন নিজের কাছে খারাপ লাগে, ভালো লাগে না। অফিস থেকে বাসায় আসি, একই অফিসে চাকরি করি, ও হচ্ছে গাড়ি চালায় আর আমরা কাজ করি। এখন হঠাৎ করে একদিন ও শুনতে পায় যে আমি বিয়ে করছি। মানে যেদিন বিয়ে করছি এই দিনই ও খবরটা পায়। পাওয়ার পর মানে আমার বাসা থেকে অফিস যাইতে 3 মিনিট লাগে, অফিসের সঙ্গে বাসা। তখন মনে হয় ছেলেটা বলছে যে ওর বাসাটা কোথায়। এদিন বিয়ে করি সেই দিন রাত্রে একটা মেয়ের সঙ্গে ছেলেটা আমার বাসায় আসছে। কোন ছেলে এটা? যে ছেলেটার সাথে আমি ফোনে কথা বলতাম। ফোনে আপনি কোন ছেলেটার সাথে কথা বলতেন? মানে আমাদের অফিসের যে ডাইরেক্টর স্যারের গাড়ি চালায়, সে গাড়ির ড্রাইভার, তার সাথে এমনিতেই কথা বলতেন? কথা বলতাম আর কি। ওকে। কিন্তু সেই ছেলেটা কখনো আমার বলেনি যে আমি তোমার বিয়ে করব কি সংসার করব, এসব ধরনের কোনো কথা বলেনি। এমনি আর কি ভালো মন্দ, এমনি দুষ্টামি ফাজলামি এরকম কথা বলতাম সবসময়। এমনি বলতো মুক্তা তোমার ভালো লাগে, বন্ধু হিসেবে কথা বলি আর কি। সেই ছেলেটা আমারে গেছে, আমারে বলছে মুক্তি তুমি কখনো বিয়ে করবা? আমি বলছিলাম কখনো বিয়ে। ডিরেক্টলি বলেছে বিয়ে করবা? ছেলেটা আমারে বলছে মুক্তা তুমি কি কখনো বিয়ে করো? বিয়ে করো তাহলে আমারে বলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিই। আমি বলছি না আমি কখনো বিয়ে করবো না। তাহলে তুমি আমার বন্ধু হিসেবে সারা জীবন এভাবে থাকবো? আমি হ্যাঁ সারা জীবন। ততদিনে তো আপনার বিয়ে হয়ে গেছে তাই না? হ্যাঁ, এর আগে কথা বলছি এগুলা। ওকে। এটা কি বিয়ের আগে কথা না বিয়ের পরে? বিয়ের আগে। এটা বিয়ের আগে কথা ছিল। হ্যাঁ। ওকে। তখন বিয়ে করছে হঠাৎ ছেলেটা মানে কি রে মেয়েটা এভাবে কথা বললো, বিয়ে করলো, বিশ্বাস যাচ্ছে না ও আর কি। মানে আমার অফিসে থেকে বাসা 3 মিনিট লাগে, ছেলেটা আমাদের বাসায় আসছে। আসার পরে দরজা লক করছে। তখন ছেলেটা মানে আর কি এখানে আসছে, তখন মেয়েটা বলতেছে ভাই আসছে তোরে ডাকার জন্য, তুই নাকি বিয়ে করছিস? হ্যাঁ করছি, আমি তো কোনো কিছু খারাপ করি নাই, বিয়ে করছি। আমি তো কোনো ছেলে নিয়ে কোনো কিছু বলিও নাই, করিও নাই, যেটা ধর্ম মতো আল্লাহ সাক্ষী রেখে বিয়ে করছি, এটা সবাই জানে। ওইটা আবার আমার হাজবেন্ড প্রথম এইটা দেখছে, মানে সে যে এত চালাক এটা আমি জানি না। উনি বুঝতে পারছে যে ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক আছে, ড্রাইভারের সাথে। ড্রাইভারের সাথে। তখন আমারে বললো ছেলেটা কে রে? তখন প্রথম দিন প্রথমেই তুই ছেলেটা কে রে? তখন আমি বললাম যে আমার জীবনে তো এমনি কষ্ট হয়ে গেছে, আবার এরে করছি, যদি যে কোনো অ্যাক্সিডেন্ট যদি আমার ফেলে চলে যায় তখন আমার জীবনটা তো একদম পচে যাবে। তখন আমি বললাম আমাদের অফিসে কাজ করে, আমি অফিসে যাইনি তো এজন্য আমারে দেখতে আসছে।
দেখতে আসছে যে কেন রুমে আসলো না, তুই কেন তারা ডাকলি না, কেন বসাইলি না, সে কথা বলে। আমি বললাম সরি, আমার ভুল হয়ে গেছে, নেক্সট আর কখনো এরকম ভুল হবে না। নিশ্চয় তো ছেলের সাথে কোনো রিলাকশন আছে। আমি কই না। এই কথা বলার পর আমার একটা টস করে চড় মারলো প্রথম দিনই। ওহো, প্রিয় শ্রোতা, এখানে একটু নোট করছি। দেখুন, ওর যে বলার জায়গাটা, ওর যে উচ্চারণগুলো, ইংরেজি উচ্চারণ, সেটা একেবারেই ওর মতো করে, এবং এটা ওর জানার জায়গা থেকেও বলছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ও আসলে কি বোঝানোর চেষ্টা করছে। দ্যাট মে বি ফান ফর ইউ বিকজ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ নট ওকে, বাট খেয়াল রাখবেন যে প্রোনাউন্সিয়েশন অর দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার, দ্য স্টোরি ইজ ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটা থেকে আপনারা ওকে অবশ্যই কনসিডার করবেন। ওকে, হ্যাঁ, তারপর আমার চট দিল, তখন আমি বললাম যে আল্লাহ, আমি কি দ্বিতীয় তো আবার ভুল করলাম? তখন আমার বিবেককে আমি প্রশ্ন করলাম। এই যে আপনার গায়ে হাত তুললো, এটা বিয়ের কয়দিন পরে? প্রথম রাত্রে। প্রথম রাত্রে? হ্যাঁ। তখন আমি চলটা ধরে চুপ করে বসে পড়লাম, আমি কেন এই ভুলটা করলাম। পর উনি আমার সাথে কথা বলে না, আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতেছে না, ওর ভাইরে ফোন দিয়ে বলে আমি এর সঙ্গে থাকবো না, এর সাথে সংসার করবো না, চলে যাবো। তখন আমার কেমন যেন একটা লাগতে লাগলো যে কি আজকে প্রথম রাত এই অবস্থা, দ্বিতীয়ত কি হবে। কিছুদিন এখানে থাকলো, থাকার পরে এখান থেকে রুম চেঞ্জ করে সারি অন্য বাসায় গেলাম। যার পরে আমি সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে ওর ফোনে একটা মেয়ে বারবার ফোন দিচ্ছে, ও ঘুমিয়ে রয়েছে। আমি চুপ করে ফোনটা রিসিভ করছি, রিসিভ করে বলছি আপনি কে? তখন আমার বলছে এটা কার ফোন? এটা মনিরের ফোন না? হ্যাঁ মনিরের ফোন। আপনি কে? বলছে মনিরের ওয়াইফ। ওকে, ফিরতে চাই আপনার কাছে আবারও, মুক্তা। তারপর কি হলো যখন বললো আমি তার ওয়াইফ? তখন আমি বললাম যে আপনি ওর ওয়াইফ, ঠিক আছে, আপনাদের কতদিন আগে বিয়ে হয়েছে? 5 বছর আগে বিয়ে হয়েছে। ছেলে মেয়ে আছে? কাছে একটা মেয়ে আছে। তখন আমি বললাম বিশ্বাস করি না আমি। তখন বললাম আপনি বিশ্বাস না করলে কিছু করার নেই, ঠিক আছে, আপনার শাশুড়ি আছে না বাসা, আপনি শাশুড়ির কাছে ফোনটা দেন, আমি কথা বলি তার ওনার সঙ্গে। কয় মনির কোথায়? ও ঘুমাচ্ছে তো। আমি তো মনিরের বউ, আপনি কি করে মনিরের বউ হন? তখন আমি কথাটা বললাম ওনারে। কয় কিসের বউ, কার বউ? ও বলতেছে এটা? হ্যাঁ, কোনো বউ নেই আসলে, কিন্তু সে সময় বউ ফোন দেয়নি, ওটা যে মেয়ের সাথে রিলাকশন করে সেই মেয়েটা ফোন দিচ্ছে। রিলেশন মানে আপনি যেটা বলছেন রিলেশন, মানে যে মেয়েটার সাথে সম্পর্ক যে মেয়েটার রয়েছে। সাথে সম্পর্ক করে, আচ্ছা, সেই মেয়েটা ফোন দিছে আমার কাছে। তখন বললো নাম্বারটা দেখি। আমি দেখো রিসিপে আছে, রিসিপে যে প্রথম নাম্বারটা ওইটাই তোমার বইয়ের নাম্বার। তখন বলছে কি যে এটা আমার বউ না, ওর নাম তো বনি। ওর মেয়েটার নাম ছিল বনি? বনি। ওকে। বড় লোকের মেয়ে, লেখাপড়া করতো, বিয়ে হয়ে গেছে, এখন তারপরে আমার সাথে কথা বলে। আমি বললাম তারপরে তোমার সাথে কথা বলে তুমি তারা কেন বিয়ে করলো না? আমার মতো একটা গার্মেন্টস এর মেয়ে তুমি বিয়ে করলা, আমার জীবনটা কিভাবে তো নষ্ট করে দিলা। বড় লোকের মেয়ের বিয়ে করতা, অনেক টাকা পয়সা পাইতা। যাই হোক, আমি এই কথা বললাম। তখন আমি তুমি যদি মেয়েটার কাছে ফোন না দাও তাহলে আমি তোমার ভাইয়ের কাছে জানাবো। তখন আমার মেয়েটার কাছে ফোন দিল, দেশে বলছি কি যে বনি আমি তো বিয়ে করছি, তুমি আমার আর কখনো বিরক্ত করো না। আমার বউ ফোনটা রিসিভ করেছিল। তখন মেয়েটা বললো কি আপু সরি, আর কখনো আমি আপনাদের বিরক্ত করব না, আপনি কিছু মনে করেন না, আমারও বিয়ে হয়েছে, আমারও হাজবেন্ড আছে। মেয়েটা যখন নিজের ইচ্ছায় ভুল স্বীকার করলো তখন তো এখানে বলার কিছু নেই। তারপরে হঠাৎ একদিন একটা মেয়ের কাছে বললো, মানে যে ড্রাইভারের সাথে যে আমি কথা বলতাম, সে বললো যে মুক্তার বিয়ে হয়ে গেছে, মুক্তার স্বামী কেমন, মানে ও খালি আমার সন্দেহ করতো। মানে আপনি যাকে বিয়ে করেছিলেন আপনার সেকেন্ড হাজবেন্ড, নামটা কি ছিল? মনির। মনির। মনির আপনাকে সব সন্দেহ করতো? খুব সন্দেহ করতো। তখন মানে আমার অফিসে এরকম ডিউটি, প্রতিদিন রাত্রে 12টা বাজে ছুটি হয়। ও কি করতো? বাসায় শুয়ে থাকতো? বাসায় শুয়ে থাকতো। আচ্ছা। তখন আমি বললাম যে দেখো যেভাবে শুয়ে থাকো ঢাকাতে এইভাবে থাকলে হবে না, কাজ করলে দুজন করতে হবে। যখন জীবনে সংসারে নামছি দুজন কাজ করতে হবে, তখন যে সংসারটা কি জিনিস তখন আমি বুঝি। অনেক অনেক ভালোবাসি, অনেক এতটা ভালোবাসি, হয়তো কখনো কষ্ট না দেয় আমারে। 12টা বাজে ছুটি হয়, 10টা বাজে ফোন দেয় তোমার কি ছুটি? আমি বলছি না, ছুটি যে কয়টা হবে তো জানি না, মনে হয় 12টায় ছুটি। বাসায় আসি, বাসায় আসার পরে আমারে বলে 12টা পর্যন্ত ডিউটি করলি না, বড় বড় ছাদের সাথে রুমের ভিতরে কোনো কিছু করলি? কোনো কিছু করলাম মানে তুমি কিরকম কথা বলো? যে না এমনি বললাম। বাসার ভিতরে থাকি, কেউ যদি আমারে বলে যে ভাবি ভালো আছেন, আমার রুমের ভিতরে এসে ধরে মারে, তার সাথে কথা বলি কেন? তা আমি বাসার ভিতরে থাকি, সবাই একসঙ্গে ফ্যামিলির মতো, কথা তো বলতেই হবে, তাই না? বাসার ভিতরে থাকলে আমি ছাড়া দ্বিতীয়ত কোনো ছেলের সঙ্গে তুই কথা বলবি না। আমি দেখো তুমি যদি কালে এতই সন্দেহ মনে করো, এতই কিছু মনে করো, তাহলে আমার বাড়িতে নিয়ে যাচ্ছ না কেন? তোমার বাড়িতে নিয়ে যাও আমারে, তোমার মতো করে তুমি রাখো, তুমি যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, তুমি আমার বাড়িতে নিয়ে যাও, কয় সময় হলে নিয়ে যাবো। এরকম করতে পরে তো ওই মেয়ে ছেলেটা আবার একজনের কাছে বলছে মুক্তারে বলিস আমার সাথে যেন একটু ফোনে কথা বলে।
ওর সাথে না কথা বলতে ইচ্ছে করতেছে। কোন ছেলে? যে ছেলের সাথে আমি কথা বলতাম, ড্রাইভার ছেলেটা? আমি বললাম কেন, মানে আমার স্বামী যে আমার অত্যাচার করতেছে, একটু থেকে একটু সন্দেহ হলে মারধর করে, এরকম করতে, ও কার কাছ থেকে জানি শুনছে। শোনার পরে ফোনে কথা বলতে চাচ্ছে। পরে আমার কাছে ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, মনে ছিল না, পরে ফোন নাম্বারটা দিছে। পরে আমি না, আমাদের বাসায় একটা রুম খালি, মানে বাসার রুমের ভিতরে বসে কথা বলতেছি। আমার বলছে, মুক্তা তুমি কি বিয়ে করে জীবনে সুখী? তাই বলছি সুখী কি না এটা আমি জানি না, তো মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। ওনার কাছে আমি কথাটা বলতেছি। ঠিক আছে, যাই হোক, তুমি যা ভালো বুঝো তাই করো। এটা বলার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড কোথা থেকে যেন আসছে, আসে আমার থেকে থাবা দিয়ে ফোনটা কাই নিছে। নিশে নাম্বারটা ওইখান থেকে নিল, ওর নাম্বারে আমার পরে ফোন দিল। কে তুই? আপনি কে? তখন বললো আমি মুক্তার ছোট ভাই। ওকে। মুক্তার সাথে সম্পর্ক কতদিনের? তখন ছেলেটা বললো ওর সাথে সম্পর্ক আমার 1 বছরের। তখন আমার হাজবেন্ড প্রশ্ন করলো, ওনার সঙ্গে আপনার কি কি হয়েছে? তখন ছেলেটা বলতেছে, ওর সঙ্গে আমার কোনো কিছু হয়নি, আমি ওরে অনেক পছন্দ করতাম, ও আমার অনেক পছন্দ করতো, এতটুকুই। আপনি কি ওরে বিয়ে করতে চাইছিলেন? কয় না। তখন আমার বললে, বিয়ে করতে চাইতে কথা বলছিস কে? তখন আমি বলছি এমনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাইয়া ওর মাজা থেকে প্যান্টের বেল খুলে আমার এত মার মারলো, আমি ফুল ওরে ঘোরাঘুরি পারতেছি, তাও আমার মারতেছে, অনেক মারা মারতেছে, অনেক। সেদিন যে আমার সাথে জোসনা মেয়েটা থাকে, ওই মেয়েটা আমার বাসায় গেছে বেড়াইতে, এত মারা মারতেছে। তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে ছোটকাল থেকেও মায়ের খেয়ে আসলাম, এরকম নিজে একটা কাজ করলাম, তারপর আমার মায়ের খাটতে হচ্ছে। আল্লাহ কি আমার কপালে একটু বিন্দু পরিমাণও সুখ লেখিনি? কেন আমার জীবনটা নিয়ে এত খেলা খেলতেছে? ভুলটা কি আমারই? মনে হয় ভুল আমারই। আমার বেল দিয়ে এরকম ভাবে মারে আমার শরীরে দাগ হয়ে যায়, বলে তোর মারি ফেলবো, তুই আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করিস, ভালোবাসিস। ফোন দেয়, ফোন দেখে কে ছেলেরা বল যে আমি আপনি বিয়ে করব। আমি বলতে চাই না, আমার জোর করে মারে, আমি সে অসহ্যতা সহ্য না করতে পারি। আমি ছেলেরা বলি, আপনি মনে ফোন দিয়ে কথা বলতেন, আপনি কে মনে বিয়ে করবেন? আমি তো মানে বিয়ে করবো কি সেজন্য, তুমি তোমার বন্ধু। তখন আমার আরো মারে, আমারে বলে, বল কয়দিন ওর সাথে কি করছিস, কোথায় গেছিস? আমি বিশ্বাস করো, আমি শুধু কোথাও যাইনি, শুধুমাত্র তার কথাই বলছি। তখন আমি অফিসে, পরের দিন রোজা, আমি 2 দিন খাই না, না খাই আমি অফিসে যাই। দাঁড়ায় যখন কাজ করতে লাগি, মাথা ঘুরাই, আমি অফিসে পড়ে যাই। অফিসের মেডিকেলে যখন নিয়ে যায়, আমার হাত পায়ে দাগ থেকে, তখন নার্স বলে, এরকম অমানুষের মতো কখনো কাউরে মারে মানুষ না অন্য কিছু? আমার জামাই আমারে বলে, বাড়িতে যা, আমি কথা বলি না। পরেও আমারে যাই, সেটি কিছুদিন পরে আমাকে ওই ছেলের সঙ্গে তোর যোগাযোগ করে দিতে হবে, আমার যদি তুই যোগাযোগ না করে দিস তাহলে তোর সঙ্গে আমি থাকবো না। আমি বললাম কি ঠিক আছে, যোগাযোগ করে দেবো। পরে ছেলেটা একদিন ফোন নাম্বারে থাকে, আমার অফিসের সামনে যাই, সেই ছেলেটা কি করে কি না করে সবকিছু বৃত্তান্ত জানে। জানার পরে ছেলেটা রাস্তায় আটকায়, ছেলেটা অনেক মারধর করে। আমার হাজবেন্ড? হ্যাঁ, মারধর করে। ছেলেটা অনেক রাগিয়ে যায়, কিরে আমি কিছু করলাম না করলাম, শুধু শুধু আমার মারধর করলো। পরে আমার এরকম ভাষায় কথা বলতো, ও আমারে বলতো, আমি একটা অবিবাহিত ছেলে, তোর মতো বিবাহিত মেয়েরে বিয়ে করছি, তা তো সৌভাগ্য। আমারে বলে, আমি কিছু বলি না, কারণ আমি তোর ব্যাপারে কিছু জানি না, চুপচাপ থাকি। তখন আমারে বলে কি, তুই তো একটা এভাবে বলে আমারে বকা দেয়। তারপর তখন অনেক খারাপ খারাপ ভাষায় বকা দেয়। তখন আমি বলি, তুমি তো তখন দেখছিলা যে আমি একটা খারাপ মেয়ে, কেন আমার সাথে সংসার করতেছো? ভালো যদি না লাগে চলে যাও, কেন রইছো, কিসের জন্য রইছো? তখন কোনো কথা বলে না। তারপরে আমি একদিন অফিসে যাই, সারি একটা মানুষ দিয়ে আমারে উপরে ডাকাইছে যে 5 তলায় আমাকে একটা মেয়ে আছে, যাই সারি বলো, মানে ওই ছেলেটার নাম ধরে ডাকাইছে যে অমুক গেটে আসছে, আমার হাজবেন্ড এটা করছে। তখন আমার গেছে দেশের একটা লোকে বলছে যে মুক্তা কে? আমি। কাপড়ে না, গেটে লোক আসছে। তো বললাম যে ভাই আমার তো গেটে লোক আসার মতো কোনো মানুষ নেই, কে আসবে আমার গেটে লোক? বলছে নুর ইসলাম আসছে। তখন আমি বললাম যে যার জন্য মার খেলাম একদিন, ছেলেটা গেটে আসছে, না আমি যাবো না। এটা যদি আমার হাজবেন্ড শুনতে পারে তাহলে আমার আবার মারবে। আমি বলছি যান, আমি কাউরে চিনি না, যাই বলেন। লোকটা এসে বলছে যে সে কাউরে চেনে না। লোকটার আবার পাঠাইছে, যাই বলেন আর্জেন্ট দরকার। তখন আমাদের যে বস, সে বলছে মুক্তা যাও, দেখো কোনো আর্জেন্ট তো হতে পারে, অন্য কেউ তো হতে পারে। তখন আমি আসলাম গেটে। বিশ্বাস করবেন ভাইয়া, যখন আমি গেটে আসলাম,
ওই গেটের ভিতরে ঢুকি অফিসের সবার ওইখানে আরো মানুষ আছে, ওইখানে আমার 3-4টা চর মারলো সবার সামনে। চর মানে আমারে বললো, ও ভালোবাসার মানুষের নাম শুনছো না, সেজন্য দৌড়ায় নামে আসছো। তখন আমি ওখানে আর কিছু বলি না, যে অফিসের ভিতরে আমি তো কিছু বলতে পারি না। মানে ওই ছেলেকে মনে করে আপনাকে নিচে নামিয়ে আলটিমেটলি টেস্ট করে দেখতেছিল যে আসলে কি অবস্থা। কি অবস্থা। তখন সবাই বললো যে তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, তোমার পারিবারিক ফ্যামিলির সমস্যা, তুমি বাসাই করবা, তুমি কেন অফিসের ভিতরে মেয়েটারে এভাবে টর্চার করে মারলা। তখন আমি উপরে চলে গেলাম, চলে আসলাম। আসার পরে 2 দিন পরে আবার আসছে, আসি সেরি মানে আমার রাগ, যে সেরি বলছে যে আপনার গেটে লোক আসছে ডাকে। আমি বলছি যে আসুক, আমি আর দিতে তো কোনো গেটে দেখা করবো না। পরে আমি আসি না অনেকক্ষণ। তারপরে মানে বলছে কি, আজকে 5টা বাজে তুই ওই ছেলেটাকে আমার সামনে আনি দিবি, যদি না দিস তোর অনেক মায়ের আছে তোর পিঠে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আনি দেবো, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। আমার ডাকছে, আমি আসিনি, বলছে 5টা বাজে আজকে ছুটি নিয়ে আসবি। পরে আমি আমার বসের বলছি, বস আমার 5টা বাজে ছুটি দেন তো। আচ্ছা মুক্তা তুই এরকম হয়ে যাচ্ছিস সে দিন দিন। তা আমি কই এমনি ভালো লাগে না, তাই মানে কারোর কাছে আমি কথাটা বলতে পারতেছি না যে আমার স্বামী আমার উপরে এরকম অমানসিক অত্যাচার করতেছে। তারপরে যেদিন যে বেলটা দিয়ে মারে, তার আগের দিনে জোস্তা মেয়েটা আমার বাসায় আসছে। ও বাসায় তো ওরে বলছে তুমি সোয়েটারে কাজ শিখো, সোয়েটারে কাজ শিখছে অফিসে না যায়। তো আমার কাছ থেকে 500 টাকা নিছে, নিয়ে মেয়েটারে ঘুমের ওষুধ খাওয়াইছে, খাওয়াই সেই মেয়েটার ইউজ করছে আমার বাসায় আমার রুমে। আমি তো অফিসে, আমি 5টা বাজে আপনি জানলেন কিভাবে এটা? 5টা বাজে আমি অফিস থেকে আসছি। এখন পাশের রুমের মহিলা আমারে বলতেছে, মুক্তা ওটা কি তোর বান্ধবী না অন্য কিছু? আমি তখন বলি না তোর বান্ধবী, আমি বোন। সারাদিন তোর স্বামীরে নিয়ে রুমের ভিতরে দরজা লাগা দিয়ে রয়েছে। তখন আমি কিছু মাইন্ড করতেছি না, মেয়েটা তো আমি চিনি, আমার কাছে থাকছে, মানে আমি ওর প্রতি অনেক বিশ্বাস তো আর কি। তখন মেয়েটারে আমি ডাকতেছি, আইজাস না গোসল করছিস? কয় না গোসল করি নাই। ওরে যে ঘুমের ওষুধ খাচ্ছে, অনেক ঘুমায় ঘুমায় কথা বলতেছে। দুল্লা ভাই আমার বলে গেল এখনই গোসল করতে হবে না, আরো পরে গোসল করো। তখন আমার মনে ভিতরে ঘুম বসলো, মানে কেমন জানি লাগলো, কি রে দুলা ভাই কেন ধরনের কথা? দুলা ভাই বল কেন এই কারণে কথাটা বলবে? তখন আমার নিচতলায় আমার বান্ধবী 3 তলায় থাকি, নিচতলা বান্ধবী এসে বললো, কি জানিস মুক্তা, তোর হাজবেন্ড না দোস্তের সঙ্গে আমি দেখছি অনেক। ওকে, আমরা বুঝতে পারলাম যে ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাগুলো ঘটেছে। তারপরে রাত্রে মানে আমি আমার হাজবেন্ডকে বলছি, ছি তুমি এত নোংরা, তুমি এত নিচু, তোমার ঘরে তোমার বউ কি ওর চেয়ে খারাপ দেখতে, তুমি এ কাজ করলা। কয় দেখো মুক্তা তুমি আমার সন্দেহ করো না, ওরে আমি বোনের চোখে দেখি, ঠিক আছে। আমি আর দিতে তো কোনো কথা বললাম না, যে কারণ মানুষের বাড়ি কথাটা বললেই কথা বেশি হবে, আমি চাপা দিয়ে রাখলাম কথাটা, চাপা দিয়ে। সেই রাত্রে এই ঘটনাটা ঘটলো। ঘটার পরে আমি নিচে ফ্লোরে আমার মারছে, আমি গড়াগড়ি পারি, আর সেই মেয়েটাই নিয়ে খাটের উপর শুয়ে রয়েছে একসাথে 2 জন। আমি চুপচাপ, আমি বলছি যে ভালোই তো, এটা কি হচ্ছে তোমার? আমার বোনের মতো। আমার এখানে জোরে করে নিঃশ্বাস ফেলতে পারতেছি না, কিছু বলতে পারছি না, বললেই আমারে মারবে। এই মেয়েটা তো আপনার বান্ধবী ছিল? আমার বান্ধবী ছিল। তখন আমি সকালে উঠলাম, ওইটা অফিসে চলে গেলাম, ওরা 2 জন ঘুমাইতেছে। পরে একদিন এরকম নিচে ডাক লাগার পর আমার বাসায় নিয়ে আসলেন শেষেরই। আমার অনেক ভয় লাগতেছে, আমার ছুটি নিয়ে আসতে বলছে 5টা বাজে, আমি নিয়ে আসি নাই। পরে 7টা বাজে ছুটি দিছে। আমি আগে আগে চলে আসছি, সব পিছে পিছে, মানে বাঁশের গাছ থেকে একটা কুঞ্চি নিল মোটা, আমার ওইটা দিয়ে মারবে। আমার অনেক ভয় পাচ্ছে, আজকে তো আমার কি মারবে আমি মনে নিজেও জানি না। পরে নিয়ে এসে আমার মারতে লাগলো, আমি ভয়ে পলায় চলে গেলাম এক জায়গা, ওইখান থেকে আমার আবার ধরে নিয়ে আসলো, নিয়ে এসে আমার এভাবে মারলো। আমি গড়ের পাড়তে জোরে বললাম, ভাই 2টা পায়ে ধরি, আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর একটা বাড়িও দেব না। আমার এক পা মনে হয় কি মানুষের মাংস পচে গেলে যেমন হয়, আমার পাটা এমন হয়ে গেল, আমি পানি উঠতে পারি না। অফিসে যাই কাজ করি, দাঁড়াখানি না ব্যথা করে, আমি অফিসের ভিতরে যে পা হাত দিয়ে নাড়ি আর কান্দি, আর কই কি আল্লাহ আমার জীবনটা কেন এমন হয়ে গেল, আমি তো আগেই ভালো ছিলাম। এখন সবাই আমার অফিসের মেয়েরা বলে তুই এমন করছিস কিসের জন্য? পরে কই দেখি আমি ছালোয়ার একটু উঁচা করে দেখাই, কইছি ঘরের বোরে কখনো কেউ এভাবে মারে? তখন আমি ওর কাছ থেকে পালাই, বেতনটা উঠাই নিয়ে আমার বোনের কাছে চলে যাই। আমার ওইখান থেকে যায় নিয়ে আসে, নিয়ে আমি ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে এখন ওইখানে গেছে, সবাই বলে এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটা জীবন কিভাবে নষ্ট করলো। মানে ওদের ধারণা ছিল যে ওরা আমার বিয়ের কথা কয়ে বিয়ে করবে, বিয়ে করে নিয়ে এসে ইন্ডিয়াতে বিক্রি করে দেবে।
মানে ওরা ইন্ডিয়ান স্মাগলিং এর ব্যবসা করে। ওকে। তখন আমার হাজবেন্ড আমার দেখার পরে দেখে যে না, আমি একটা সুন্দর মেয়ে বিক্রি করবো কিভাবে। তখন ও পরিকল্পনা করে আমি বিয়ে করে ওরে রাখবো, ঢাকাতে থাকি, ওর কাছে কিছুদিন থাকবো, এদিক ওদিক ঘুরবো, এভাবে আমার জীবনটা কাটি যাবে। কিন্তু আমি তো এভাবে ধারণা করি নাই। বাড়িতে নিয়ে যাই, সবাই দু এক কথা বলতে বলতে আমি শুনতে পাই যে ওর বউ আছে, বাচ্চা আছে। বিশ্বাস করুন মায়া, তখন আমার মনে হইলো কি আমি এই জায়গায় নদীতে ঝাঁপ দিয়ে পড়ে মারা যাই। আমার যদি আমার মেয়েটা না থাকতো, আমি সেই সময় নিজে আত্মহত্যা করতাম। দাম একটা না, পরে পাশের এক বাসার এখানে দাঁড়াইছি, বলে যে আবুই সময় না 5টা বউ। ওটা বউ? 5টা বউ। আমি আবুই সময়কে, আবুর সময় নামই মনির, ওরে সবাই গ্রামের আবুই সময় বলেই চেনে। মানে এই মেয়েগুলোকেও স্মাগলিং করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিত, তাই তো বলছেন আপনি? তাহলে ওই সম্পর্ক করে অন্য মানুষ দিয়ে ইন্ডিয়াতে মানুষ পাঠাইতে, কিন্তু ও বিয়ে করছে ওই ইন্ডিয়া থেকে একটা মেয়ে এসে বিয়ে করছে। ও যে প্রথম ওর বাবা যে ওরে বিয়ে দেয়, ওই বউয়ের একটা ছেলে আছে। ছেলে থাকার পরে ওই বউ রাখি ও আরো 2টা বিয়ে করে। কোনটার সাথে 6 মাস, কোনটার সাথে 3 মাস থাকার পরে ওই বউগুলা চলে যায়। মানে ও যেরকম টর্চার করে, বউ থেকে অন্য মেয়ে মানুষ নিয়ে করে, তখন বউগুলা থাকে না, চলে যায়। আর আগেরটা তো তালাক দিয়ে দেয়। পরে যারা একটা মেয়ে বিয়ে করে, এই মেয়েটা একটা বাজে মেয়ে ছিল আর কি। মানে ও যায় সেই মেয়েটার কাছে, সবাই জানতে পারে, জানার পরে গ্রামে সালিশ সবকিছু করে বিয়ে দেওয়ার সঙ্গে। এটার ঘরে 2টা মেয়ে। তখন আমি বললাম, আল্লাহ আমি এটা কি করলাম? আমার ভাইয়া বোন মানে এটা কি করলো? কোন সাগরে আমারে ফেলে দিল? আর ওর বাড়িতে যে যাই সেটা আমি থাকবো, একটা থাকার ঘর পর্যন্ত নাই, কিচ্ছু নাই। ইন্ডিয়া বর্ডারের কাছে বাড়ি। তখন আমি বললাম যে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। তখন আমার বড় পরে আমি চুপি চুপি ফোন দিলাম। আমার বড় পরে আমি এ পর্যন্ত জানে না আমার বড় বোনে যে ওর আরেকটা বউ আছে, এখন পর্যন্ত জানে না। এই জন্যই বলি না যে আমার বোন কষ্ট পাবে। তখন আমি ওইখানে বললাম কি, দেখো আমি এখানে থাকবো না, তোমার বউ আছে, বাচ্চা আছে, থাকা সম্ভব না। তখন ওর মা বাবা ভাই বোন সবাই বললো কি, ওর বউ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন তোর কাছ থেকে ঢাকাতে বাড়িতে আসছিল, তখন ওর বউরে তালাক দিয়ে দিছে, ওর আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। তখন বললাম 2টা মেয়ে, ওটাও টাকা পয়সা দিয়ে সব বিদায় করে দিছে, আর কখনো আসবে না। ঠিক আছে। আমি যখন ভাবতেছি যে আমি যখন রংপুরের মাটিতে পা রাখছি, আমি তো চিনি না কোথাও কোন দিক দিয়ে যাইতে হবে। রংপুর ছিল ওর বাড়ি? হ্যাঁ, রংপুর, মানে লালমনিরহাট জেলা, পাটগ্রাম থানা। ওকে। আর ওদের গ্রামের নাম হচ্ছে দহগ্রাম। আমি যাবো কি করে এখান থেকে, যে আমি একা একা চলে যাবো, সে রাস্তা তো আমি চিনি না। তখন এখন বললাম কি না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। কোথায় যাবো? ঢাকা যাবে। ঢাকা যাবো একটা প্রেম করার জন্য? তুমি নোংরা কথা বলো কিসের জন্য? তোমার ভিতরে কি মানুষত্ব নেই? তুমি কি ভালো হইতে পারো না? তখন এক বাড়িতে নিয়ে আমারে রাখলো, মানে ওদের বাড়ির এখান থেকে আমার বললাম এই বাড়িতে থাকা যাবে না, তোমাকে এই পরিবেশে রাখলে তোমার ভালো লাগবে না, তোমাকে আমি অন্য জায়গায় বাসা ভাড়া করে রাখবো। ঠিক আছে। ও আমার ওইখান থেকে মিনিমাম আরো 50 টাকা ভাড়া লাগবে, তখন অত দূরে নিয়ে যাবে রাখলো। ওইখানে থাকতে লাগলাম। দোকান দেবে, ওয়ার্কশপ, কাজ জানে। আমি বললাম বড়পা এমন তো দোকান দিচ্ছে, ওর বোন তো 10,000 টাকা দিছে, আর আমার যদি কিছু টাকা দিতা তাহলে ভালো হইতো। 50,000 টাকা নিয়ে দিই, মানে আমি যে চাকরি করছি, যে টাকাটা জমাইছি, সেখান থেকে আমরা 50,000 টাকা নিয়ে দিই, কর্ম করুক, ভালো হোক। ওর একটা বন্ধু আছে, সেলিম নাম। তখন ও আমার সাথে শেয়ার করে, ভাবি তোমার জীবনটা তুমি নষ্ট করছো। আমি কই কি ভাইয়া, আমি দেখি ওরা ভালো করতে পারি কিনা। তখন আমি 50,000 টাকা নিয়ে দিলাম। ও করে কি আমারে রাখি 50,000 টাকা আমি নিয়ে দিছি। ও যাই সিঁড়ি, ওর ওই বোর শ্বশুর বাড়ি গেছে, যাই বোর কাছে থাকছে, জামা কাপড় কিনে নিয়ে গেছে 2 মেয়ের জন্য, সবকিছু করছে। কিন্তু ফ্যামিলিতে সবাই বলছে বউটা তালাক দিয়ে দিছে। এখানে মোটরসাইকেল এখানে ভাড়াই চলে। ওকে। তখন ওই মোটরসাইকেল নিয়ে বউ নিয়ে এসে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে টাকা হাতে আছে, সবকিছু কিনে বউ আমার নতুন করে সংসার করে দিছে বাড়িতে, ওদের বাড়িতে। আর আমাকে অন্য বাড়িতে ভাড়া রাখছে। রাখার পরে তুমি কোথায় গেছিলাম? আমি ইন্ডিয়ায় গেছিলাম কাজে, মানে ওরা ইন্ডিয়াতে কাজ করে, ওই এলাকার মানুষ। আপনি যখন জানলেন যে ওর 5টা বউ, তখন ওকে কোনো ধরনের কোনো কোশ্চেন করা? অনেক বলছি, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারি নাই, বলছে মিথ্যা কথা। আর এই ব্যাপারগুলো যখন আপনি জানছেন, যখন আপনার সাথে অত্যাচার হচ্ছে শারীরিক ভাবে, যে ছেলেটির কারণে আপনি এই ছেলেকে বিয়ে করলেন, ওর ভাই, ছোট ভাই, তাকে কখনো আপনি কোনো কোশ্চেন করেননি? তাকে আমি আজকেও ফোন দিয়ে বলছি, আমার শুধু একটাই কথাই বলে, বোন তুমি আমারে দায়ী করো না। আমি দায়ী করবো না, এর বিচার আপনারা আল্লাহ করবে। আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন? কিসের জন্য করলেন? আমি ভালোর জন্যই করছি। ও ভালোই। এটা ওই ছেলে কাজ করে না এখন আপনার সাথে? না, এখন কাজ করে না। ওকে। 2 দিন 3 দিন নাই, আমার কাছে থাকে 2-3 দিন, পরে আমি ইন্ডিয়া যাই, বর্ডারে যাই কাজ করতে। তখন বলে তুমি কাজ করো, টাকা কোথায়? তুমি যে কাজ করতে যাও 3-4 দিন যে থাকি আসো রাত্রে, কি রাত্রেই তো কাজ। আমার আর কি বোঝায়। আমি ভাবছি যে আমি তো কখনো জানি না যে ইন্ডিয়াতে কি কোন ধরনের কি ব্যবসা হয়, কি কাজ হয়।
কয় যে ইন্ডিয়া থেকে যে মাল বের হয় বাংলাদেশে আসে এগুলো তো রাত্রে পাচার হয় সব। হুম হুম হুম। তো টাকা কোথায়, যে এক কথা বলতে আমাকে আবার এখানে মারা মানে 2-3টা চার থাপ্পড়। তখন যে বাড়ির আপাটা থাকে ওই আপাটা যায় বলে, শোন মুক্তার গায়ে একটা হাতও দিবি না, তুই এতদিন যা মারছিস এখন আর মারবি না। তখন আমি একদিন সকালে ফোন দেই, ওর বউ ফোন রিসিভ করে, আপনি কে? তখন বলে আমি ওর বউ। আপনি ওর বউ কেন? আমি তো ওর বউ, আপনি কে? হুম হুম হুম। তখন বিশ্বাস করবো না ভাই, আমি এত জোরে চিল্লা একটা কাঁদছি, আমার কান্দা শুনে পাশের রুম থেকে ওই আপা চলে আসছে। কি হয়েছে মুক্তা? আমাকে আপা এটা কি বলতিছে, এটা কি শুনলাম আমি? মানে আমি যে ফোনটা খালি ওই কথাটা বলছে, আমি চিল্লানি দিয়ে ফোনটা ধরে চুপ করে রয়েছে, আমি হাও বলি না নাও বলি না, মানে আমি দ্বিতীয় যদি কোনো কথা বলবো আমার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি অনেকক্ষণ পরে বললাম, কি আপনার কাছে কয়দিন হয়েছে গেছে? 3 দিন। মানে আমার কাছ থেকে 3 দিন গেছে। তখন ওর মেয়ে বলতেছে, আম্মু তুমি আব্বুরে ডাকো, আমি দোকানে যাব। তখন দেখলাম আসলে সত্য ঘটনাটা। তখন আমি আমার ওই যে বাসা থেকে আপাটা বললো, তুমি কোন জায়গায় থাকো, কোন হিসাবে ওদের বাড়ির ঠিকানা দিল। তখন আমি বললাম, আচ্ছা আমি যদি এখন যাই তাহলে কি সরাসরি আপনারা এখানে পাবো রে? তখন আমার প্রতি ঘৃণা আসলো, ছি। আমার তখন মনে ছিল যে ওরে আমি যদি নিজে হাতে জবাই করতে পারতাম তবে কি আমার মনে হয় ভালো লাগতো। অতিরিক্ত ঘৃণা আসলো তখন তার প্রতি আমার। তখন আমি বললাম যে না, এইভাবে জীবন চলে না, আমার জীবন আমি নিজে বেছে নিই। তখন এই বাড়ি থেকে একটা মেয়ে ছিল, বাড়ি এলার মেয়ে, তখন আমার 1000 টাকা দেয়, ওই টাকা নিয়ে আমি পালায়ে চলে আসি ওখান থেকে। ওখান থেকে আপনি পালিয়ে চলে আসেন? ওখান থেকে আমি পালায়ে চলে আসি। পালিয়ে কোথায় আসেন? আমার বড় বোনের ওইখানে আসি। আসার পরে তখন আমার পিছে পিছে খুঁজতে আসে, তখন অনেক খোঁজাখুঁজি করে, তখন পায় না, তখন আমার বোনের কাছে থাকে। আচ্ছা, এই যে বড় বোনের এখানে আসলেন, আপনার বড় বোনের বাড়ির ঠিকানা উনি জানতো না? না, জানতো না। কতদিন ঘর সংসার করেছিলেন ওর সাথে? আমি ওনার সাথে ঘর সংসার করতেছি 1 বছর 8 মাস। এই 1 বছর 8 মাসের মধ্যে আপনার মেয়েটাকে উনি কখনো দেখেছে? না, কখনো দেখেনি। আমার মেয়ের সঙ্গে কোনো কথাই বলেনি। ওকে, আপনার বড় বোনের কাছে এসে আপনি কি বললেন যে আপনার হাজবেন্ড বড় কি বোনের করেছেন? কাছে বললাম যে দেখো ওরকম কাজ কাম করে না, আমার অনেক অত্যাচার করে, মারধর করে, আমি এই জন্য চলে আসছি। তারপর বড় বোন কি বললো? কি করবে, তোর কপালটা মনে হয় খারাপ। এটা কবে ঘটেছে? এটা যায় 5 মাস। 5 মাস যাবত। এখন আপনি কি করছেন? এখন আমি বর্তমান চাকরি করতেছি কিসের চাকরি করছেন? গার্মেন্টসে। গার্মেন্টস কাজ করেন। কতক্ষণ কাজ করতে হয় আপনাকে গার্মেন্টসে? আপনি আমাকে রুটিনটা বলেন, আপনার দিনের সকাল রুটিন। 8টা থেকে রাত্রের 1টা পর্যন্ত। আপনি আমাকে দিনের রুটিন বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করেন? সকালে আমি 6টা বাজে ঘুম থেকে উঠি, হ্যাঁ। রান্না করি, খাওয়া দাওয়া করি, সকাল 7টা বাজে অফিসে বের হয়ে যাই। আপনি একা একা থাকেন বাসাতে? না, আমার একটা বোন আছে, মামাতো বোন। ওকে নিয়ে আপনি হ্যাঁ। সাবলেট থাকেন? হ্যাঁ। ওকে, তারপরে বের হওয়ার পরে কয়টায় অফিসে ঢোকেন? অফিসে 8টায় ঢুকি। আচ্ছা, ঢোকার পরে সারাদিন কাজ করি, 1 ঘন্টা লাঞ্চের টাইম দেয়, কটা থেকে কটা পর্যন্ত? 1টা থেকে 2টা পর্যন্ত। তারপর লাঞ্চের পরে লাঞ্চের পরে 1টা পর্যন্ত রাত্রে। রাত 1টা পর্যন্ত কাজ করেন? 1টা পর্যন্ত। সকাল 8টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত। সপ্তাহে কয়দিন? 7 দিন। সপ্তাহে 7 দিন, কোনো ছুটির দিন নাই? 6 মাসে একদিন ছুটি পাই না। তার মানে রাতের এই যে 6 ঘন্টা 7 ঘন্টা এই সময়টা তো আপনার ঘুমের টাইম। 1টা থেকে ছুটি কাজ করে তো আপনি বাড়িতে ফেরেন, ফিরতে ফিরতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আমি 1টা বাজে ছুটি, লাস্ট এসে 2টা বাজে, 2:30 বাজে, কারণ গাড়ি পাই না। তো আমি ওইখানে কত টাকা বেতন পান মাস শেষে? 9,000 10,000 এমন। এই টাকাতে কয় টাকা আপনি নিজে ব্যয় করেন, কয় টাকা আপনার সন্তানের নিজে জন্য? বাই করি কয় টাকা, 2700 টাকা রুম ভাড়া দেই, নিজে খাওয়া দাওয়া আছে, আর বাড়িতে মেয়ের জন্য 2,000 টাকা পারি, 3,000 টাকা পারি, যাই হোক এরকম। আর আপনার মেয়ে আপনার বোনের কাছে মানুষ হচ্ছে? হ্যাঁ। ওনার কি কোনো ছেলে মেয়ে আছে? ওনার একটা ছেলে আছে, আপনার মেয়ের বয়স কত এখন? এখন 7.5 বছর চলতেছে। ও জানে আপনার জীবনের গল্পগুলো? না, জানি না। ও জানে ওর বাবাকে? না, তাও জানি না। ও আপনাকে জিজ্ঞেস করে না ওর বাবাকে? হ্যাঁ, জিজ্ঞাসা করে, বলে মাম্মু সবার বাবা আছে, আমার বাবা নেই। বলে বাবা অনেক মারা গেছে। সবাই যদি জিজ্ঞাসা করে বাবা কই, বাবা মারা গেছে। জীবনে কোনদিন এসে দেখে উনি? না, বাবা বলে কোনদিন ডাকেনি কাউরে। দিস ইজ কল্ড দ্য স্টোরি অফ লাইফ। আপনি কেন বলতে আসলেন আমাদের কাছে জীবনের গল্পটা? আমি শুধু এতটুকু বলি, আমার মেয়ের জন্য যেন সবাইকে দোয়া করে, আমার জীবনের জন্য যেন আমার মেয়ের জীবনটা না হয়। আমি যতটুকু টাকা আয় করেছিলাম সব আমি টাকাগুলো খরচ করে ফেলছি। আমার এখন পুঁজি বলতে কিছুই না, আমি অসহায় হয়ে গেছি। আমার মেয়ে আমার ঈদে বলছে আম্মু আমার একটু জামা কিনে দিও, আমি দাও দিতে পারিনি। আমরা কি বলবো, নাথিং টু সে। লজ্জায় মাথা নত হয়ে যায় যে আমরা আসলে মানুষ এবং আমরা দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত, এবং এই মানুষেরই আচরণ কখনো কখনো পশুর আচরণের চাইতে ভয়াবহ হতে পারে। এই হচ্ছে আমাদের মুক্তা। সকাল 8টায় অফিসে ঢোকে, রাত 1টার সময় অফিস ছুটি হয়, 2টো 2:30টার দিকে বাসায় ফেরে। সে দিনের আলো মাসের পর মাস কখনো দেখতে পারে না।
মাস শেষে যে বেতন পায় তার 2000 টাকা চলে যায় তার মেয়ের ভরণ পোষণের জন্য, আর বাকি টাকা দিয়ে সে কোন রকম টেনে হিচড়ে তার সংসার চালায়। এই মানুষটার জীবনে আর কোনো স্বপ্ন নেই, একটাই মাত্র স্বপ্ন, তার মেয়ের জীবনটা যেন কখনো তার মতো না হয়। এবং মুক্তার বয়স মাত্র 25 এবং তার মেয়ের বয়স হচ্ছে 7.5। এবং মুক্তা তার বাবাকে যেভাবে দেখেছে সেটা একটা দুঃসহ স্মৃতি। আর মুক্তার মেয়ে, আপনার মেয়ের নামটা একটু বলবেন? ছুড়াইয়া সুরাইয়া। মুক্তার মেয়ে সুরাইয়া সে বাবাকেই দেখেনি, তার বাবা বেঁচে আছে, এবং যদি জিজ্ঞেস করে আমার বাবা কই, তাহলে মুক্তা বলে তোমার বাবা মারা গেছে। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি, প্রিয় শ্রোতা, কিছু বলার নেই। এটা তো একটা যে আপনার মেয়ের জন্য আপনি দোয়া চাইতে এসেছেন সবার কাছে, আর কোনো কারণ কি আছে যে কারণে আপনি হ্যালো 8920 তে এসেছেন? আমি শুধু এতটুকু বলি, কোন ছেলে মানুষ যেন এভাবে কোনো মেয়ের জীবন নষ্ট না করে। আর আমার স্বামীর কাছে আমি এতটুকুই অনুরোধ করি, আমি ওরে এখনো ভালোবাসি। ওর জন্য আমি ওর অভিশাপ করেছি, একটাই আমার ইচ্ছা, তুমি আমার পরে কোনো দ্বিতীয় মেয়ের জীবন আর নষ্ট করো না। ওর কাছে আমার অনুরোধ, ও যেন কোনো মেয়ের জীবন নিয়ে এভাবে আর ছিনিমিনি না খেলে। কিছু ফেসবুকের কমেন্টস আমরা পড়তে চাই। অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে। পবিত্র কুন্ডু লিখেছে, মুক্তার জীবনের গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি, মানুষের জীবন এত দুঃখের কেন, মুক্তা কি কখনো সুখের দেখা পাবে না, একটা প্রশ্নবোধক চিহ্ন। কবির হোসেন লিখেছে, মুক্তার খালা এবং বাবা মুক্তার জীবনের এই পরিণতির জন্য দায়ী, মানুষ এত নিষ্ঠুর কেন হবে। নুপুরের ঝঙ্কার নামের এক বন্ধু লিখেছে, যেই সৎমা এত কষ্ট দিয়েছে সেই মায়ের জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়ে মুক্তা অনেক মহৎ কাজ করেছে, তোমাকে স্যালুট বোন। আয়ুব খান নামের এক বন্ধু লিখেছে, মুক্তার প্রথম স্বামী যে আচরণ করেছিল তা ছিল অনেক পাশবিক, আর দ্বিতীয় স্বামী তো মানুষ নামের অযোগ্য। হায় রে ভাগ্য, মানুষ কোথায় নিয়ে যায়। শিউলি মালার নামের এক বন্ধু লিখেছেন যে মুক্তার মতো লাখো গার্মেন্টস শ্রমিক এইভাবে কষ্ট করছে, বিনিময়ে তারা শুধু লাঞ্ছনা পাচ্ছে। ইলিয়াস মোল্লা নামের একজন লিখেছেন, মুক্তার ছোট্ট মেয়েটির জন্য দুঃখ হয়, সত্যিই যেন মুক্তার মতো কষ্টের জীবন সে না পায়। কাকলি দাস লিখেছেন, এতটা খারাপ আচরণ করবার পরেও দ্বিতীয় স্বামীর প্রতি মুক্তার ভালোবাসার কথা শুনে অনেক বেশি অবাক হলাম, আসলেই মানুষ ভালোবাসার কাঙ্গাল। সঞ্জিদা জামান রুমকি একজন লিখেছেন, পরিবারের সৎমা এবং পিতার অত্যাচার, প্রথম সংসারে স্বামী নির্মম নির্যাতন, দ্বিতীয় স্বামীর ছলনা, কর্মস্থলে হয়রানি, এত সব কষ্টের পরও মুক্তা বেঁচে আছে তার ছোট্ট মেয়েটির জন্য। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখেন, আমিন। প্রিয়